আচ্ছা, অন হয়েছে তাই তো? দেখেন তো অন হয়েছে নাকি। জি ম্যাম, অন হয়েছে। ওকে, এখন দেখেন বলছে যে হচ্ছে এক্সাম্পল 1.2 তে এই এক্সাম্পলটা যেটা করাচ্ছে এখন ম্যাথটা, সেটা হচ্ছে আগেরটার বেসিসে বলতে কি বোঝাচ্ছে যে হচ্ছে আমাদের ওপরে যে ইয়েটা পড়ছিলাম আমরা, যে ফেজ কনস্ট্যান্ট আর অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট, ওটার বেসিসে। ঠিক আছে, তো এখন এক্সাম্পল 1.2 এ বলছে যে আ কেবল হ্যাজ অ্যান অ্যাটেনুয়েশন অফ 3.5 ডেসিবেল পার কিলোমিটার এন্ড আ ফেজ কনস্ট্যান্ট অফ 0.28 রেডিয়ান্স পার কিলোমিটার। ঠিক আছে, মানে আমাদের হচ্ছে দুইটা জিনিস দেওয়া আছে, একটা দেওয়া আছে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট, একটা দেওয়া আছে হচ্ছে ফেজ কনস্ট্যান্ট। দুইটা ভ্যালু দেওয়া আছে। দেখেন অ্যাটেনুয়েশন কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া আছে ডেসিবেল পার কিলোমিটারে, কিন্তু এটা কিন্তু আমাদের কনভার্ট করতে হবে কিসে, নিপার পার কিলোমিটারে। আমরা যখন এটা পড়ছিলাম তখন এটা দেখছিলাম যে এটার একক হচ্ছে নিপার পার কিলোমিটার, আর ফেজ কনস্ট্যান্টটা আমাদের রেডিয়ান্সে দেওয়া আছে, রেডিয়ান পার কিলোমিটার। পার কিলোমিটার কেন, কারণ প্রত্যেক একক দৈর্ঘ্যের জন্য। ঠিক আছে, তারপরে এখন বলছে যে 3 volts, যদি 3 volts, if 3 volts are applied to the sending end, what will be the voltage at point 10 kilometer down the line when the line is terminated in its characteristics impedance? মানে আপনাদের যখন সেন্ডিং ইন থেকে পাঠাবো, ঠিক আছে, তখন সেন্ডিং ইন এর ভোল্টেজ কত হবে? সেন্ডিং ইন বলতে হচ্ছে সেন্ডার, তাহলে 3 ভোল্ট। আর বলছে কি আমাদের রিসিভিং ইন্ডে পৌঁছানোর আগে না, পৌঁছানোর আগেই আমার মানে যেখান থেকে আমার সেন্ড করব সেখান থেকে 10 কিলোমিটারে গিয়ে এটা থামে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের ওই জায়গাটাতে আমাদের কি হবে, আমাদের ভোল্টেজ কত হবে, এটা আমাদের বের করতে হবে। মানে আমাদের বের করতে হবে যে আমরা হচ্ছে কি সেন্টার থেকে রিসিভারের মধ্যে যাচ্ছে, ঠিক আছে, তো মাঝখানে যেখানে আটকে গেল 10 কিলোমিটার, ঠিক আছে, তো ওখানে যখন আসবে তখন হচ্ছে কত পরিমাণ হচ্ছে ওর ভোল্টেজটা পাবো সেটা বলছে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে কি বললাম আমি, বলেন তো আরেকবার। আমি বললাম যে এখানটায় হচ্ছে সেন্টার আর রিসিভার। ঠিক আছে, সেন্টার থেকে যাবে যখন, তখন হচ্ছে যাইতে যাইতে দেখা যাচ্ছে যে 10 কিলোমিটার যখন হবে সেন্টার থেকে দূরে, তখন হচ্ছে এটা টার্মিনেট হয়ে যাবে। বুঝতে পারছেন? যখন সেন্টার থেকে 10 কিলোমিটার ডিস্টেন্সে যাবে তখন হচ্ছে এটা টার্মিনেট হয়ে যাবে, এটাই বলা আছে কোশ্চিনে। ওকে, আচ্ছা এখন দেখেন এখানে আমি এখন ম্যাথটা কেমন করে করব। দেওয়া আছে 3.5 ডেসিবেল পার কিলোমিটার হচ্ছে আমার কার ভ্যালু, এটা দেওয়া আছে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্টের ভ্যালু, মানে আলফার ভ্যালু। আমরা জানি আলফা দিয়ে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট বোঝায়, তাহলে এটা ডেসিবেল পার কিলোমিটারে আছে, সেটা আমাদের নিপারে কনভার্ট করতে হবে পরে সেটা। তারপর বিটা মানে যে ফেজ কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া আছে 0.28 রেডিয়ান্স পার কিলোমিটার। ঠিক আছে, আর বলা আছে কি দেখেন, আর বলা আছে যে এখানে 3 ভোল্ট হচ্ছে অ্যাপ্লাই করা হচ্ছে সেন্ডিং এন্ডে, মানে হচ্ছে ইএস। যদি আমি সেন্ডিং এন্ডের ভোল্টেজ মানে ইয়ে ধরি হচ্ছে ইএস, তাহলে হচ্ছে ইএস সমান সমান 3 ভোল্ট। ই কেন, ভোল্টেজ, আর এস বলতে কি বোঝাচ্ছে, সেন্ডিং এন্ড বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এই তিনটার ভ্যালু আমাদের দেওয়া আছে, আমরা জানি। আরেকটা জিনিস দেওয়া আছে যে বলা সেন্ডিং এন্ড থেকে 10 কিলোমিটারে গিয়ে আমাদের এখানে ভোল্টেজের ভ্যালু কত হবে। তাহলে এখন আমরা দেখি, আগে হচ্ছে এইটাকে আমরা কনভার্ট করব হচ্ছে মানে এই আলফাটাকে মানে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্টটাকে আমরা কনভার্ট করব হচ্ছে নিপারে পার কিলোমিটারে। ঠিক আছে, আচ্ছা ডেসিবেল পার কিলোমিটার। তো এই ইকুয়েশনটা যে 1 নিপার ইকুয়াল কত ডেসিমাল, এটা হচ্ছে আপনারা মনে রাখতে পারেন, অথবা হচ্ছে পরীক্ষার হলে হয়তো বা কোশ্চিনে আমি দিয়ে দিতে পারি। ঠিক আছে, যে এই এই কোশ্চিনের পুরোটা তুলে দিলাম, এক্সাম্পল 1.2টা দিয়ে ব্র্যাকেটে লিখে দিলাম যে 1 নিপার ইকুয়াল 8.686 ডেসিবেল। আর লেখা না দেওয়া থাকলে আপনাদের মনে রাখতে হবে কিন্তু। ঠিক আছে, এই আচ্ছা ঠিক আছে, এখন দেখেন তাহলে 1 নিপার ইজিক্যাল 8.686 ডেসিবেল। তাহলে এখানে কত দেওয়া আছে, আমাদের ডেসিবেল পার কিলোমিটারে দেওয়া আছে। তাহলে আমাদের কিন্তু এটাকে ডেসিবেলে যদি কনভার্ট করি তাহলে আমার ঐকিক নিয়মের মতো করে করতে হবে। ঐকিক নিয়মের মতো করে মানে কি করতে হবে, যে এত ডেসিবেল ইজিক্যাল আমরা এই পাশে নিব, এত ডেসিবেল সমান 1 নিপার, কারণ আমরা নিপারে কনভার্ট করব, ডান দিকে নিপার নিব। ঠিক আছে, মানে নিপারটা হচ্ছে একক, এটা হচ্ছে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্টের একক, এই যে আলফার একক। এটা ডেসিবেল পার কিলোমিটারে দেওয়া আছে, আমরা ডেসিবেলে রাখতে পারবো না, এটাকে নিপারে কনভার্ট করব। এখন আপনারা বলবেন না ডেসিবেল রাখলে কি সমস্যা, ডেসিবেলে রাখলে কোনো সমস্যা নাই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নিপার ইউজ করি, না হলে এটা ইফিশিয়েন্ট ভ্যালু আসে না। ঠিক আছে, এখন এই একটা জিনিস দেখাচ্ছি যে আমি কি দেখাবো এটা কেমন করে কনভার্ট করতেছি, না হলে তো আপনারা অনেকেই বুঝবেন না। তাহলে হচ্ছে আমি এটাকে ডান পাশে রাখবো। আচ্ছা টাইপরাইটার দিয়ে লিখি।
কত ডেসিবেল? মনে হচ্ছে আরাফাত আসছে। আরাফাত আসছেন? জি জি ম্যাম, আসি ম্যাম। এইটা তো ওই ম্যাম, এটা তো আমরা নর্মাল নিয়মে করলেই হয় যে হ্যাঁ 8.686 হ্যাঁ, দিয়ে জাস্ট মানে কি ডিবি ইকুয়াল বলবো, টু 1 নিপার, তাহলে হ্যাঁ জি হ্যাঁ ম্যাম, জাস্ট হচ্ছে ওইভাবে ঐকিক করলেই নিয়ম। তো হয়। হ্যাঁ কিন্তু অনেকেই ঐকিক বুঝবে নিয়ম না, করলেই তো সেজন্য হয়। হচ্ছে আমি করছি। অনেকেই বুঝতে পারবে না, সেজন্য করছি, ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা, পারভেজ হাসান আসছেন মনে হচ্ছে। পারভেজ হাসানের ইয়ে কোথায়, কি বলে, খাতা কোথায়? ম্যাম আমি এটা দিব ম্যাম। কবে দিবেন পারভেজ হাসান? আমি কি আপনার জন্য ওয়েট করব নাকি আপনাকে ম্যাম ওটা আহ, রবিবারে দিলে ম্যাম ভালো হতো, রবিবারের দিন বিকালে। কেন মানে রবিবারে বিকালে কেন? আমি তো সবার কাছে জিজ্ঞাসা করছি যে আপনাদের সমস্যা কিনা। আমাকে অনেকেই বলছে ম্যাডাম সমস্যা, একদিন পরে দিই বা এই করি, কিন্তু আপনি তো কিছু বলেন নাই আমাকে। প্লাস আসলে ম্যাম হচ্ছে আমি তো আপনি, হ্যাঁ বলেন, আমি যোগাযোগ করতে পারি না ম্যাম। কেন যোগাযোগ করতে পারেন নাই? ম্যাম আমি একটু বাইরে ছিলাম। কিন্তু তাই বলে আপনি রবিবারে দিবেন আপনার, তাহলে এটা সবার সাথে মানে ইনজাস্টিস হইলো না যে সবাই আগে দিল আর আপনি অনেক দেরিতে ম্যাম দিলেন? একটু সমস্যা তো, এই জন্য আর কি রবিবারে দিলে ভালো হয় আর কি আছে। কি সমস্যা আমাকে বলা যাবে? বলেন তাইলে আমি দেখি সলভ করতে পারি কিনা। মানে এটা আপনি পারতেছেন না বা এরকম কিছু, মানে যেটা দিছি জি ম্যাম অ্যাসাইনমেন্টের টপিক? এরকমই আর কি, পাচ্ছিলাম না, এখন আমি একটা বন্ধুর হেল্প নিছি তো, আর ওনার তার সাথে আলাপ করে পরে আর কি দিতেছি আর কি, এরকম বুঝতেছিলাম না। আচ্ছা হেল্প নেন, কিন্তু হচ্ছে আমাকেও জিজ্ঞাসা করেন যদি হেল্প লাগে, ঠিক আছে? কারণ বন্ধু দেখে দেখে লিখলে হবে না কিন্তু, বুঝতে জি পারছেন? ম্যাম। এমনিতে দেরি করে দিচ্ছেন, আপনারটা কপি পাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু। সো একটু সাবধানে, ঠিক আছে? মানে আপনি যেন ভালোভাবে একটু বুঝে বুঝে লেখেন। আর রবিবার পর্যন্ত টাইম দিব না, আপনি কালকে দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা জি আর ম্যাম। যদি সমস্যা, খুব সমস্যা হয় না পারেন, তাইলে রবিবারে দিয়েন, কিন্তু নকল করা আচ্ছা যাবে না। জি ম্যাম জি ম্যাম। ওকে, আচ্ছা। আরেকজন যেন কে দেয়নি? ম্যাম আর জন ম্যাম জানি না আমি। আর রাশেদ খান দিছেন কি? রাশেদ খান, রাশেদ খান তো মনে হয় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কি করব, তারপরে এখানে দেওয়া আছে 3.5 ডেসিবেল পার কিলোমিটার, তাহলে এখানে 3.5 ডেসিবেল ইকুয়াল কত? 3.5, দেখতে পাচ্ছেন? 3.5 জি ম্যাম। ইকুয়াল তাহলে কত হবে? তাহলে হবে হচ্ছে 3.5 বাই কত, 8 পয়েন্ট। হামিদুল ইসলাম, বুঝতে পারছেন এটা? 8.6 জি ম্যাম। এটা তাহলে নিপারে কনভার্ট হয়ে গেল, বুঝছেন? হামিদুল ইসলামের জন্য বলছি, বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, আরেকটা কথা, যে আপনারা দেখেন তাহলে হচ্ছে এখানে আমরা যে নিপারে কনভার্ট করলাম, ঠিক আছে? তাইলে এটা কিসে কনভার্ট হলো আসলে? নিপার পার কিলোমিটার, মানে আমাদের কিলোমিটারটাকে আমাদের চেঞ্জ করতে হচ্ছে না, ঠিক আছে? নাহলে কিন্তু এটার জন্য আমাদের হচ্ছে 1000 দিতে হতো যদি মিটারে কনভার্ট করতাম, মানে নিপার পার মিটার এরকম। তো আমাদের হচ্ছে কিলোমিটারটা ফিক্স থাকতেছে, কিলোমিটারটা আমরা কনভার্ট করতেছি না, কারণ আমাদের এই যে দেখেন ফেজ কনস্ট্যান্টটাও এত রেডিয়ান পার কিলোমিটার আছে, সবগুলোকে একই রাখলে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা এটা কনভার্ট করলাম নিপারে। নিপারে কত আসলো? 0.4029 নিপার পার কিলোমিটার। তাহলে এটা পেলাম আমরা, আলফার ভ্যালু, বিটার ভ্যালু দেওয়া আছে, আর ইএস এর ভ্যালু দেওয়া আছে। এখন দেখেন এই ইকুয়েশনটা, দেখতে পাচ্ছেন? এই যে এই ইকুয়েশনটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন না, যে ইএক্স ইজিক্যাল ইএস ই টু দি পাওয়ার মাইনাস গামা এক্স ইজিক্যাল ইএস ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স, তারপরে কোণ দিয়ে লিখছে মাইনাস বিটা এক্স। এই কোয়েশনটার মিনিং হচ্ছে ই এক্স টা হচ্ছে, এক্স এর ভ্যালু হচ্ছে এখানে 10 কিলোমিটার। তার মানে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে ই এক্স, মানে আমরা চাচ্ছি যে সেন্ডিং ইন থেকে 10 কিলোমিটার দূরে আমাদের ভোল্টেজের ভ্যালু কত হয়। তার মানে আমরা ই এক্স চাচ্ছি। ই এক্স কেন লিখছে? ম্যাম ই মানে দিয়ে বোঝাচ্ছে, এক্সটা কি দূরত্ব বোঝাচ্ছে? এক্স দিয়ে দূরত্ব বোঝাচ্ছে, যে 10 কিলোমিটার দেওয়া আছে। এই যে ইকুয়েশনে আমি দেখাই দিচ্ছি, দাঁড়ান। আমাদের কোশ্চেনে চাইছে হচ্ছে ভোল্টেজ, সেটা কত, কোথা থেকে, হোয়াট উইল বি দ্য ভোল্টেজ, মানে ভোল্টেজটা কত হবে কোথায়, আমাদের সেন্ডিং ইন থেকে 10 কিলোমিটার দূরে। সেন্ডিং ইন থেকে 10 কিলোমিটার দূরে আমাদের ভোল্টেজটা কেমন হবে, এটাই হচ্ছে আমাদের
কোশ্চিন, ঠিক আছে? তাহলে আমরা জানি সেন্ডিং এন্ডের ভোল্টেজ দেওয়া আছে 3 ভোল্ট, তাহলে সেন্ডিং এন্ড থেকে 10 কিলোমিটার দূরে ধরা হলো 10 কিলোমিটারটাকে আমি এক্স দিয়ে প্রকাশ করছি, ই এক্স, বা এখানে ই টেনও ইউজ করতে পারেন, ঠিক আছে? তো ই এক্স ইজ ইকুয়াল টু জেনারেল সূত্র দেওয়া আছে, মানে শুধুমাত্র হচ্ছে 10 এর জন্য না, যে কোনো ভ্যালুর জন্য এই ইকুয়েশনটা ইউজ করতে পারবো, যে যে কোনো ভোল্টেজ সেন্ডিং এন্ড থেকে যে ডিস্টেন্সে, সেটার হচ্ছে আমি এখানে এজন্য এক্স লিখছি, ঠিক আছে? এক্স বলতে এখানে 10 বোঝাচ্ছে, তাহলে ইএক্স ইজিক্যাল কি লিখতে পারবো? ইএক্স ইজিক্যাল লিখতে পারবো আমরা সেন্ডিং ভোল্টেজ ইএস ইনটু হচ্ছে কি লিখতে পারবো, ই টু দি পাওয়ার মাইনাস গামা এক্স। এটা কি গামাটা, কি গামাটা কেন লিখতে পারবো? কারণ হচ্ছে আমাদের প্রপাগেশন কনস্ট্যান্ট, তাই না? আমরা ওপর থেকে একটা সূত্র পড়ে আসছি ওপরে, দেখেন তো এই সূত্রটা পরিচিত কিনা। এটা এই যে ই টু দি পাওয়ার গামা, এটার হচ্ছে আমাদের এটা কি ছিল, ম্যাগনিটিউডটা ছিল ই টু দি পাওয়ার আলফা, আর হচ্ছে অ্যাঙ্গেলটা ছিল কিন্তু বিটা। আহা একটু দাঁড়ান, আর অ্যাঙ্গেলটা কিন্তু ছিল কি, বিটা, ঠিক আছে? তো আমাদের এখন আমরা সেটা ইউজ করব, মানে আমাদের এটা ইউজ করতে হচ্ছে কেন, কারণ আমি গতদিন বলছিলাম যে আপনাদের প্রপাগেশন কনস্ট্যান্ট মানে হচ্ছে এক জায়গা থেকে সেন্টার থেকে রিসিভারে যাওয়ার সময় একটা আমাদের সিগন্যাল তো কি করবে, প্রপাগেট করবে, তাই না? একটা সিগন্যাল বা ইনফরমেশন যখন যাবে সেন্ডিং এন্ড থেকে রিসিভিং এন্ডে, তখন কি হবে, এটা প্রপাগেট করবে, এই জন্য হচ্ছে ওদের একটা প্রপাগেশন কনস্ট্যান্ট লাগবে। প্রপাগেশন কনস্ট্যান্টকে যদি আমি ভাস্ট অর্থে ধরি, তাহলে কি, মানে প্রপাগেশন কনস্ট্যান্টের মধ্যে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট আর একটা হচ্ছে ফেজ কনস্ট্যান্ট। তো অ্যাটেনুয়েশন কনস্ট্যান্টটা কি, যখন হচ্ছে সেন্ডিং এন্ড থেকে রিসিভিং এন্ডের দিকে যাবে, তখন প্রথমে যে স্ট্রেংটা থাকে সেটা ডিসটেন্স বাড়ার সাথে সাথে স্ট্রেংটা কমতে থাকে একটা সিগন্যালে, ঠিক আছে? স্ট্রেংথ কমতে থাকে বলতে কি, মানে শক্তি কমতে থাকে ধরেন, ঠিক আছে? যেমন একটা উদাহরণ দিছিলাম যে ঢাকা থেকে রাজশাহীতে যাওয়ার সময়, বা যে কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় প্রথম প্রথম জার্নিতে আমাদের এনার্জিটা বেশি থাকে। তারপর যত জার্নিটা মানে লং হয়, ঠিক আছে, যত ডিস্টেন্স বাড়তে থাকে আমাদের ইয়েতে, মানে ধরলাম ঢাকা থেকে রাজশাহী যাচ্ছি, ঢাকাতে যখন বাস ছিল তখন আমাদের যেরকম এনার্জি থাকে, যখন আস্তে আস্তে আমরা সিরাজগঞ্জের দিকে যাই তখন দেখা যায় যে এনার্জিটা একটু কমে যাচ্ছে, রাঁচি যেতে দেখা যায় এনার্জিটা আরো অনেক কমে গেছে, ঠিক আছে? ব্যাপারটা এইরকম, মানে আমাদের সিগন্যালের স্ট্রেংথটা সেরকম ডেস্টিনেশনে বা রিসিভারে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা কমে যায়। এটাকে আমি বলছিলাম যে কি, অ্যাটেনুয়েশন, এটা ঠিক আছে? বুঝতে পারছেন? এই অ্যাটেনুয়েশন। আর আরেকটা জিনিস কি বলছিলাম, যে ফেজ কনস্ট্যান্ট বলছিলাম, যখন আমাদের সিগন্যালটা যায় তখন কোন কোন সময় একই ফেজে যায়, ঠিক আছে, যে মানে যেটা আমি পাঠাচ্ছি ইনসিডেন্ট সিগন্যাল, সেটা হচ্ছে আমরা যেটাতে পাঠাইছি সেটাতেই যায় রিসিভারেও, কিন্তু কখনো কখনো সেটাতে যায় না, কখনো কখনো অ্যান্টি ফেজেও যায়, ঠিক আছে? ফেজে চেঞ্জ হয়। এজন্য এই দুটো টার্ম খুবই বেশি ইম্পর্টেন্ট। এই জন্য আমরা ই টু দি পাওয়ার মাইনাস গামা এক্স কে আমরা দেখেন ফেজ কনস্ট্যান্ট এবং হচ্ছে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্টের সাপেক্ষে লিখছি। এখন আপনাদের কোশ্চেন হতে পারে, ম্যাডাম এখানে এক্স কেন? ম্যাম এইখানে হ্যাঁ, এটা তো লাগে না। কোনটা লাগে না? ম্যাম এইখানে যে মাঝখানে ইএস ই গামার যে ফাংশন, যে টার্মটা আছে ওটা তো ওই সূত্রটা লাগেই না, ওইটা কোন দিয়ে তো সূত্রটা অঙ্কটা লাগে শেষ না? হয়ে গেছে। বুঝি নাই। মানে শেষের সূত্রটা, সেই ইএক্স সূত্রটা ইএক্স লাগে এর না? লাইনের শেষের সূত্রটা দিয়ে বুঝি নাই আরাফাত, আপনার কথা বুঝি এটার নাই। কি মান, হুম। মানে বললাম এখানে তো ইকুয়াল দিয়ে তিনটা লেখা না, তিনটে হ্যাঁ। টার্ম লেখা না, ইএক্স ইএস। আমি বললাম হ্যাঁ, যে শেষের টার্মটা দিয়েই তো অঙ্কটা শেষ হয়েছে, মানে ওই যে নিচে যে মান বসাইছে ওইটা, সেটা বলছিলাম। আমি তো নিচে যাইনি, যাই আগে। কোনটা বুঝতে বলতেছেন আমি এখনো বুঝি নাই। আপনি বলতেছেন যে এই কোয়েশনটার কথা, এই কোয়েশনের কি হয়েছে জি সেটা জি জি, বলছেন? আপনি আগে এই মানে কোয়েশন বললাম কেন যে আমি দেখবেন? আগে তো এই কোয়েশন দেখ দেখাচ্ছি, তাই না? আগে এই কোয়েশনটা দেখেন তারপরে বলি এখানে কি হয়েছে, এই কোয়েশনে সমস্যা কোনো? আমার মধ্যে গামার তো ব্যবহারই হয় নাই, গামা যে আছে, গামাটার মানেই তো আলফা আর বিটা, আলফা তো আমাদের দেওয়াই আছে না, তো গামা কি প্রয়োজন হলো? মানে এটাকে আমরা সরাসরি তো আলফা বিটা লিখতে পারি না, এর দুইটা তো হচ্ছে গামারই টার্ম, তাই না? আচ্ছা, আগে জি জি গামা লিখবো তারপর ভাঙ্গে লিখবো। বুঝতে আচ্ছা, পারছেন? জি জি আরাফাত বুঝছেন? জি হ্যালো? ম্যাম বুঝতে পারছি, আমি এটা লেখা আপনি বলতেছেন এটা লেখার দরকার নাই, তাই তো? লেখার দরকার আছে, কারণ এটা হচ্ছে প্রপাগেশন হ্যাঁ কনস্ট্যান্ট থেকেই আপনার অ্যাটেনুয়েশন এবং হচ্ছে ফেজ কনস্ট্যান্ট আসছে। এই সূত্রটা ইউজ হয় না বলতে এই সূত্রটাই জি তো ম্যাম ইউজ জি ম্যাম। হচ্ছে। গামাটাকে আমি ভাঙ্গে আলফা আর বিটা লিখতেছি, আপনি সরাসরি আলফা বিটা লিখলে তো এটা ভুল হবে। কই থেকে আপনি আলফা বিটা পাইলেন? ম্যাম আচ্ছা ঠিক আছে, ওইটাই ঠিক তো আছে। মেইন সূত্র। এটা তো মেন সূত্র। এটা এত কোশ্চিন করতেছে হ্যাঁ আরাফাত। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে,
এখন দেখেন ES টু দি পাওয়ার মাইনাস গামা এক্স, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমি কি পাবো, গামাটার হচ্ছে ম্যাগনিটিউড আছে একটা আর হচ্ছে অ্যাঙ্গেল আছে একটা, ঠিক আছে? তো এখানে ম্যাগনিটিউডটা হচ্ছে আলফা আর গামা কি বলে অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা। আর এখানে যেহেতু এক্স লিখছি, কেন এক্স লিখছি এ এক্স এর জন্য, ঠিক আছে? তাহলে আলফা এক্স আর এখানে বিটা এক্স, ওকে? তারপরে এখন এক্স এর ভ্যালু দেওয়া আছে 10 কিলোমিটার। এখন আমরা কি করব, এখন আর কিছুই নাই, এখন ES এর ভ্যালু বসাই দিব ম্যাম যেখানে দেওয়া ম্যাম আছে। একটু এক্স এর বিষয়টা একটু হ্যাঁ ক্লিয়ার করেন হ্যাঁ ম্যাম। হ্যাঁ, কোনটা বলেন? ম্যাম ওই যে আলফার সাথে এবং বিটার সাথে যে এক্সট্রা দিছি ওই এক্সট্রা কোনটা ম্যাম? ওই এক্সটাই তো ক্লিয়ার করলাম, ওই এক্সটা হচ্ছে যে এটা। ওই 10 কিলো। হ্যাঁ, এই যে এখানে যে এক্সটা আছে সেটাই হচ্ছে ম্যাম এই তাহলে এক্স আর গামার সাথে এক্স। যে এক্সট্রা ছিল ওই এক্সট্রা কোথায় গেল গামার ম্যাম? গামার সাথে কোন এক্সটা ছিল, এই যে এই হ্যাঁ গামার হ্যাঁ সাথে? জি জি ম্যাম, জি ম্যাম ওই ওই এই এক্সট্রা গামা গুলো। মানেই তো আলফা যোগ বিটা, এই গামাকে ভাঙিয়ে তো এটা লিখছি আমি। আচ্ছা আমি ম্যাম উপরে ওইটা যাচ্ছি বুঝছি ম্যাম ওইটা বুঝছি, কিন্তু ওই যে তাহলে। এক্সট্রা আছে না গামার সাথে যে এক্সট্রা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই এক্সট্রা কোথায় ওইটার কথা বলছি। এই যে এক্স, এই যে এক্স। আচ্ছা আমি বলি আসাদের কোশ্চেনটা, আসাদ বলতেছে ম্যাডাম এক্সটা কোথায় গেল? এক্সটা তো গামার সাথে আছে, গামা মানে কি আলফা যে বিটা না? আমি একটু দেখাই আপনাদেরকে, একটু জাস্ট উপরে দেখায়। এই যে এখান থেকে আমরা কি দেখলাম যে ম্যাগনিটিউড হচ্ছে, যদি আমি ই টু দি পাওয়ার গামা করি, ঠিক আছে? তাহলে এটার হচ্ছে আমার ম্যাগনিটিউড ই টু দি পাওয়ার আলফা, আর অ্যাঙ্গেলটা হচ্ছে কি এই দুটো কাটে কাটে বিটা হয়েছিল। তার মানে আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা আর ম্যাগনিটিউডটা হচ্ছে ই টু দি পাওয়ার আলফা, ঠিক আছে? আরো স্পেসিফিক্যালি যদি আমি বলি, তাহলে গামাটা হচ্ছে কি আলফা আর জে বিটার মিশ্রণ, ঠিক আছে? বা এখানে দেখেন ই টু দি পাওয়ার গামা দিছে ইজিক্যাল কি লেখা যায়, ই টু দি পাওয়ার আলফা ইন্টু দি পাওয়ার জে বিটা। জেবিটা বলতে অ্যাঙ্গেল বোঝাচ্ছে আর আলফা বলতে শুধু ম্যাগনিটিউড বোঝাচ্ছে, যেটা এখানে পরে ভাঙিয়ে দেখানো হয়েছে, ঠিক আছে? তাহলে যদি এইভাবে লেখা যায় ই টু দি পাওয়ার গামাকে, তাহলে আমি তো এখানে সেরকম ভাবে লিখছি, দেখেন ই টু দি পাওয়ার মাইনাস গামা এক্স। তাহলে এটাকে আলাদাভাবে লিখলে কি হয়, ই টু দি পাওয়ার আলফা মাইনাস আলফা, যেহেতু মাইনাস আছে সামনে সেহেতু মাইনাস আলফা, আর এখানে এক্স বলে এখানে এক্স ডট, তাহলে কি হবে ই টু দি পাওয়ার মাইনাস বিটা, ঠিক আছে, ইন্টু এক্স। আর এখানে যেহেতু আমি গুণ আকারে লিখছি তো এইভাবে লিখতে পারবো, ঠিক আছে? বুঝতে পারছেন? এই এখন জি ম্যাম। তারপরে দেখেন তারপরে কি করছে, তারপরে আলফার ভ্যালুটা বসাই দিছি, যেটা আমি নিপারে পাইছি 0.4029, এটা আমি বসাই দিছি ইনটু এক্স, এক্স হচ্ছে 10, এই যে এখানে দেওয়া আছে 10 ভ্যালুটা। আর বিটার ভ্যালু হচ্ছে 0.28 দেওয়া আছে, ঠিক আছে? যে এখান থেকে 0.28 দেখেন রেডিয়ান পার কিলোমিটার ক্রস 10, ঠিক আছে? তাহলে এটা করলে আমরা কি পাবো, দেখেন এটা কিন্তু রেডিয়ানে দেওয়া আছে, এটা রেডিয়ানে দেওয়া আছে, এটাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করব। ডিগ্রিতে কনভার্ট করলে আমাদের হচ্ছে যে ভোল্টেজ পাবো সেটা হচ্ছে অনেকটা অ্যাকিউরেট হবে, ঠিক আছে? রেডিয়ানেও সমস্যা নেই, এখন যদি বলেন যে ম্যাডাম রেডিয়ানে করলে কেন নয়, রেডিয়ানে করলেও সমস্যা নেই, ভোল্ট ইয়েতে করলেও ডিগ্রিতে করলেও সমস্যা নেই, বাট অ্যাকিউরেসি বেশি পাওয়া যায়। যাই হোক আপনাদের যেটা ভালো লাগবে সেটাতেই করতে পারেন, এই লাইন পর্যন্ত করলেও ফুল মার্কস, এই লাইন করলেও এই পর্যন্ত করলেও ফুল মার্কস, ঠিক আছে? আপনারা জানেন যে 1 রেডিয়ান ইজ ইকুয়াল 57.3 ডিগ্রি, বা অথবা কি বলে ক্যালকুলেটর তো আপনাদের কাছে থাকবেই, রেডিয়ানকে হচ্ছে ডিগ্রিতে কনভার্ট করে নেবেন। রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করতে পারেন না ক্যালকুলেটরে? হ্যালো, একটু বলেন তো, আবু বকর সিদ্দিক বলেন, খালিদ খান বলেন তো, করতে পারেন? না ম্যাম পারি না, একটু দেখাই দেন। ক্যালকুলেটর তো আমার কাছে এখন নাই। আচ্ছা কারো কাছে কি ক্যালকুলেটর আছে? আচ্ছা ক্যালকুলেটর থেকে একটু বলেন যে হচ্ছে আপনাদের যদি রেডিয়ানে ভ্যালু দেওয়া থাকে তাহলে হচ্ছে কার কাছে আছে এখন ক্যালকুলেটর, তাই বলেন। আমার কাছে ম্যাম আছে আমার কাছে। আরাফাত, তাহলে আরাফাত বলেন, আরাফাত পারেন আপনি? জি ম্যাম পারতাম তো, অনেকদিন ধরা হয়নি তো এই কয়েকদিন যাবত। আচ্ছা ওখানে দেখেন যে রেডিয়ানের দেখলে কোনো পারবো। আপনারটা হচ্ছে কোন মডেল? আমারটা হলো 991 ইএস প্লাস। আচ্ছা তাহলে ওখানে দেখেন যে আপনার হচ্ছে কোনো রেডিয়ান আর ডিগ্রির অপশন আছে নাকি নিচের প্যালেটে, কোনো অপশন যদি থাকে তাহলে শিফট বা হচ্ছে ইয়ে জি দিয়ে, ম্যাম আছে। তাহলে শিফট দিয়ে ওটা মনে হয় মানে অ্যাক্টিভ আপনি হবে। ম্যাম হ্যাঁ শিফট আর মোডে দিলে তখন চলে আসে ম্যাম, এটা মোডে ডিগ্রি দেওয়া, রেডিয়ান মোডে আছে। অথবা শিফটে দিলেই অ্যাক্টিভ হয়ে যাওয়ার কথা, শিফটেও আছে মোডেও আছে। হ্যাঁ হ্যাঁ আর যদি আপনাদের কাছে ইএস না থাকে তাইলে কি করবেন, যাদের কাছে 991 আছে তাদের ক্ষেত্রেও ওই যে আরাফাত যেটা বললো যে মোডেও আছে শিফটেও আছে, যাদের 991 ইএস না এমএস তাদের হচ্ছে মেবি ইয়েতে আছে মোডে আছে, নট শিফটে আছে।
আই এম নট শিওর, কারণ আমার ইএসটা এখন আছে 991 হচ্ছে মেবি একটা আছে যে কোনো, আর 991 ম্যাম ইএস এ এখন দুইটা আছে। হ্যাঁ বলেন। ম্যাম ওখানে ওখানে ওই যে কয়েকটা নাম্বার দেওয়া আছে, প্লাস ডিগ্রি, তারপর রেডিয়ান, ডি তারপর দেওয়া অনেক আছে, কিছু আছে রেডিয়ান এখন। দেওয়া আছে, হ্যাঁ তো আপনার ভ্যালুটা আছে হ্যাঁ রেডিয়ানে, হ্যাঁ, তো আপনি রেডিয়ান ক্লিক করে রেডিয়ান, আপনি একটা ভ্যালু দিবেন, তারপরে ওটাকে আপনি রেডিয়ান। ডিগ্রিতে কনভার্ট করবেন, ডি দিলেই তখন ভ্যালু চলে আসবে। আপনি কোনো একটা ভ্যালু ধরেন ডিগ্রি রেডিয়ানে দেওয়া আছে, ঠিক আছে, ওই ভ্যালুটা দিলেন, তারপর ডিগ্রিতে যাওয়ার জন্য ডি টিপতে হবে, ডি টিপার জন্য আপনাকে ক্লিক করতে হবে, ক্লিক করলে তখন ওই ভ্যালুটা রেডিয়ানে, সরি রেডিয়ান থেকে ডিগ্রিতে চলে আসবে। বুঝতে পারছেন? আরাফাত কি পারছেন করতে? যদি না পারেন তাহলে হচ্ছে ম্যাম আমি, আমি তো ওই যে যদি না পারেন না না তাহলে ম্যাম, আমি বুঝতে ক্লাস পারছি শেষে, আমি শোনেন যদি না পারেন তাহলে আমি ক্লাস শেষে আপনাদেরকে এটার জন্য একটা হচ্ছে ইয়ে করে আমি ভিডিও করে পাঠিয়ে দিবনি, ঠিক আছে, রেকর্ডিং করে পাঠিয়ে দিবনি, কারণ এখন তো দেখাতে পারতেছি না, আমার হাতের কাছে এখন নাই, ঠিক আছে। এটাই ভালো ম্যাম বললেন। ওইটাই ভালো হবে না ম্যাম, আচ্ছা সবাই। ঠিক আছে, সবাই তাহলে ভালো করে বুঝতে পারবে। আর যদি না পারেন তাহলে হচ্ছে মানে যাদের জন্য ইএস, আমি কিন্তু ইএস আছে আমার, ঠিক আছে, ইএস এ দেখাই দেবো, যাদের 991 এমএস আছে তাদের ক্ষেত্রে বলছি, যে তাদের ক্ষেত্রেও আমি পারলে হচ্ছে কোনো একটা কিছু দেখে মানে আমি বলে দিবনি যে কিভাবে হচ্ছে করতে হয়, ঠিক আছে, ইনফরমেশন নিয়ে একটু দেখাই বলে দিবনি রেকর্ডিং এ, ঠিক আছে। এই আর ওইগুলো যদি ভুলে যান যে কেমন করে করতে হয় পরীক্ষার সময়, ঠিক আছে, তখন আপনারা কি করবেন, 1 রেডিয়ান ইজ ইকুয়াল 57.3 ডিগ্রি দিয়ে এখানে এই -2.8 রেডিয়ান ইজ ইকুয়াল কত ডিগ্রি সেটা বের করে নিতে পারেন, মানে এটা গুণন এটা করে দিবেন, তাইলে এটা পাওয়া যাবে। মানে যদি বলে -2.8, এটা আছে তো, এটা 10 দ্বিগুণ করলে হচ্ছে কত হবে, 0.28 কে 10 দ্বিগুণ করলে 2.8 হবে, মানে এই পয়েন্টটা একটা এ ঘর এদিকে আসবে, তাহলে 2.8 রেডিয়ান হইলো। তাহলে আমাদের কাছে যদি কোনো ক্যালকুলেটর না থাকে তাহলে আমরা কি করব, 1 রেডিয়ান ইজ ইকুয়াল 57.3 ডিগ্রি, আমরা এটা জানি, তাহলে 2.8 -2.8 রেডিয়ান ইজ ইকুয়াল 57.3 গুণন -2.8, তাহলে এটা করলে আমরা এই ভ্যালুটা পাই যাবো ডিগ্রিতে, ঠিক আছে, যদি ক্যালকুলেটর না থাকে। আর ক্যালকুলেটর থাকলে কি হবে সেটা আমি হচ্ছে আপনাদেরকে এই ক্লাস শেষে একটা রেকর্ডিং করে পাঠিয়ে দিবনি। ওকে, আচ্ছা, তাহলে আমি এই ভোল্টেজটা পাইলাম, এটা হচ্ছে ভোল্টেজ, মানে যেটা পাইছি সেটা হচ্ছে ম্যাগনিটিউড, আর এটা হচ্ছে অ্যাঙ্গেলটা। তাহলে আমরা আমরা যখন সেন্ডিং ইন্ডে 3 ভোল্টেজ দিয়ে শুরু করব, ওখান থেকে 10 কিলোমিটার ডিস্টেন্সে, ঠিক আছে, আমাদের সিগন্যালটা কমন হবে, আমাদের সিগন্যালটার অ্যামপ্লিটিউড হবে 0.05337, এটা হচ্ছে ম্যাগনিটিউড, আর অ্যাঙ্গেলটা হবে -160.44 ডিগ্রি। এখান থেকে কি বোঝা যাচ্ছে, এখান থেকে আমরা দেখেন কি বুঝতে পারতেছি, আমি যেটা বলছিলাম আপনাদের যে অ্যাটেনুয়েশনের জন্য আর ফেজের জন্য আমাদের কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে। অ্যাটেনুয়েশনের জন্য আমরা যখন পাঠাইছি 3 ভোল্ট ছিল, 10 কিলোমিটার ডিস্টেন্সে গিয়ে দেখেন আমাদের ধপ করে নামে গেছে, কত ম্যাগনিটিউড কমে গেছে দেখেন, 0.05, মানে আমাদের আসলে কমছে কত, 3 থেকে বিয়োগ করি যদি 0.05337 কত হয়, 3 থেকে বিয়োগ করি, কারণ কি 3 আমি পাঠাইছিলাম, 3 হচ্ছে আমাদের সেন্ডিং ইন্ডের ভোল্টেজ, 3 থেকে বিয়োগ করব কোনটা, 0.05337, এটা আমি অঙ্কের জন্য বলছি না, আপনাদের অঙ্ক শেষ হয়ে গেছে, আপনাদের নলেজের জন্য বলতেছি। তাইলে কি হইলো, এই ম্যাগনিটিউড যেটা মাঝখানে এটা থেকে 3 থেকে 0.05337 বিয়োগ করলে যে ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটা হচ্ছে আমাদের অ্যাটেনুয়েশনের জন্য কমে গেছে, মানে ডিগ্রেড হয়েছে, ডিস্টেন্সের সাথে সাথে আমাদের সিগন্যালের স্ট্রেংথটা অতটুকু কমে গেছে, ঠিক আছে। আর দেখেন মাইনাস আছে একটা, মাইনাসের মিনিংটা কি, আমাদের ফেজ যেটা যাচ্ছিল, ঠিক আছে, যে ফেজ আমি পাঠাইছিলাম তার সাথে অ্যান্টি ফেজ হয়ে গেছে কিন্তু, তাই না, মাইনাস আসার মানে কি, একটা আমি যেটা পাঠাচ্ছিলাম সেটার ম্যাম ওই রেসপেক্টে অ্যান্টি। হ্যাঁ বলেন। ম্যাম 3 ভোল্টের সাথে অ্যাঙ্গেল 3 ভোল্ট কি রেফারেন্স 0 ধরছেন ম্যাম? রেফারেন্স 0 ভোল্টেজ, 0 ডিগ্রি, সরি, হ্যাঁ, মানে 3 ভোল্ট 0 ডিগ্রি, 0 ডিগ্রি, জি ম্যাম। হ্যাঁ, যখন কোনো অ্যাঙ্গেল জি দেওয়া থাকবে না তখন হচ্ছে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে ধরে নিতে হয় যে আমার যদি শুধু ম্যাগনিটিউড দেওয়া থাকে তাহলে অ্যাঙ্গেলটা অবশ্যই 0 ডিগ্রি, তাহলে এখানে 3 এর সাথে 0 ডিগ্রি আছে, সেটার রেসপেক্টে যদি আমি ইএক্স এর ভ্যালু দেখি তাহলে কি দেখা যাচ্ছে, একটা দেখা যাচ্ছে যে আমাদের ম্যাগনিটিউডটা কত পরিমাণ ফল করছে, আর দেখা যাচ্ছে যে আমাদের ফেজটা কি হচ্ছে, মানে একই ফেজে যাচ্ছে নাকি অ্যান্টি ফেজে যাচ্ছে। ওকে, এই যেখান থেকে আমরা এই দুটা ইনফরমেশন পাইলাম। এবার হচ্ছে আমরা তাহলে নিচে যাই, ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে ম্যাথ থেকে আর?
রকি আসছেন, রকি। রকির কোনো সমস্যা আছে রকি? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন রকি? আছি ম্যাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার পরীক্ষা দিছেন? অ্যাসাইনমেন্ট? জি ম্যাম, অ্যাসাইনমেন্ট তো পাঠাই দিছি ম্যাম। হ্যাঁ, আপনার কোনো সমস্যা হয়েছে অ্যাসাইনমেন্ট করতে? বুঝে বুঝে করছেন তো? জি ম্যাম, মোটামুটি একটু দেখে নিয়েছিলাম, কথাবার্তা বলেই করছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি আপনাদের ওটা দেখে সামনের সপ্তাহে এটার মার্ক দিয়ে দিব। আর হচ্ছে ওইটা যেটা আমি দিছিলাম অ্যাসাইনমেন্ট সেটা পড়ায় দিব সামনের সপ্তাহে, ঠিক আছে? বা আগামী কালও পড়াতে পারি যদি শেষ হয়। আচ্ছা, এখন হচ্ছে আশিকুর রহমান, একটু বলেন তো আশিকুর রহমান, জি ম্যাম বলেন। কি অবস্থা আপনার, বলেন। জি ম্যাম আমি দেখতেছি ম্যাম, বুঝতে পারছি না, তা বুঝাইলে। আচ্ছা ঠিক আছে, তাহলে সামনের দিকে আগাবো। জি ম্যাম। ওকে, এখন যেটা পড়বো সেটা হচ্ছে খুবই মজার একটা জিনিস, যে ওয়েভলেংথ এন্ড ভেলোসিটি, ঠিক আছে? ওয়েভলেংথ পড়ার সময় আমরা জানি একটা ইকুয়েশন, সি ইজ ইকুয়াল এফ ল্যামডা, তাই না? আমরা এই ইকুয়েশনটা কি জানি? সি ইজ ইকুয়াল এফ ল্যামডা, জানি না আরাফাত? এই ইকুয়েশন থেকে আমরা কি কি মানে ম্যাম এটা থেকে আমরা কি কি আবার অ্যাজিউম একটু করতে বলেন তো পারি? ম্যাম। হ্যালো, হ্যাঁ ম্যাম, হ্যাঁ শুনতেছি ম্যাম। হ্যাঁ, আমি বলছি যে হচ্ছে এই ইকুয়েশন থেকে আমরা কি ল্যামডা কি তো হলো তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, আর এফটা কি? এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাই না? ম্যাম আমার এই ইকুয়েশন, ম্যাম একটু ইকুয়েশনটা লিখে একটু বুঝিয়ে দিলে একটু ভালো হতো, অল্পের মধ্যে যদি একটু। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে কি? হ্যালো, হ্যাঁ নুরুল ইসলাম বলেন। হ্যাঁ ম্যাম, হ্যাঁ, নুরুল ইসলাম বলছে এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর সিটা কি? ভেলোসিটি ম্যাম। কার ভেলোসিটি? লাইটের। সি যদি স্পেসিফিক্যালি লিখি তাহলে সি হচ্ছে লাইটের ভেলোসিটি, 3 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড। কিন্তু আমরা হচ্ছে সাধারণত কি লিখি, সব ক্ষেত্রে তো লাইটের ভেলোসিটির জন্য আমরা লিখি না ইকুয়েশনটা, ওই জন্য আমরা ইন জেনারেল লিখি ভি ইজ ইকুয়াল, এখন বুঝতে পারবেন, ভি ইজ ইকুয়াল এফ ল্যামডা। এই সূত্র থেকে আমরা কি বুঝি? এই সূত্র থেকে আমরা বুঝি যে আমাদের কোন সিগন্যালের, ঠিক আছে, আমরা যদি ভেলোসিটি বলি, সেই ভেলোসিটিটা হচ্ছে আমাদের কার কার সমানুপাতিক? আমার সমানুপাতিক হচ্ছে ল্যামডার, তরঙ্গ দৈর্ঘ্যের, ঠিক আছে? আর এফটা কি জন্য লিখতেছি? এফটা লিখতেছি আমরা ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি। হ্যাঁ বলেন, ফ্রিকোয়েন্সি। ম্যাম বললাম সি ইকুয়াল টু এফ ল্যামডা, না মানে ল্যামডা তো হলো তরঙ্গ দৈর্ঘ্য, এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আর সিটা হচ্ছে আর হলো এফ লাইটের হলো তরঙ্গ দৈর্ঘ্য। ফ্রিকোয়েন্সি, আর হ্যাঁ, সি হলো সি হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি, লাইটের ভেলোসিটি। আর যেটা স্মল ভি লিখছি সেটা হচ্ছে যে কোনো জি জি। ভেলোসিটি। সিটা হচ্ছে শুধুমাত্র লাইটের ভেলোসিটি, আর যেটা স্মল ভি লিখছি সেটা যে কোনো সিগন্যালের ভেলোসিটি হতে পারে, ঠিক আছে? যে কোনো ওয়েভের ভেলোসিটি হতে পারে মোর স্পেসিফিক্যালি। তো ভি ইজ ইকুয়াল এফ ল্যামডা থেকে আমরা কি কি জানতে পারি? আমরা প্রথমত জানতে পারি, দেখেন এখানে যদি আপনারা এই কোশ্চেনটাকে অ্যানালাইসিস করেন তাহলে এফ ইজ ইকুয়াল ভি বাই ল্যামডা, এফ ইজ ইকুয়াল ভি বাই ল্যামডা। তাহলে এফ ভেরিসেস কত লিখতে পারি? ওয়ান বাই, ম্যাম সি বাই এফ। আমি সমানুপাতিক দিছি কিন্তু, সমানুপাতিক দিলে কি হয়, এই যে আমি যদি এই ইকুয়েশনটার কথা ভাবি তাহলে সমানুপাতিক দিলে সি তো জানি আমি কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে এফ আর ল্যামডা হচ্ছে একে অন্যের বিপরীত, মানে হচ্ছে ব্যস্তানুপাতিক। এই সূত্র থেকে আমি একটা জিনিস অ্যাজিউম করতে পারি। আপনারা একটা কথা বলেন তো, আমি দুইটা সিগন্যাল আঁকতেছি বা ওয়েভ আঁকতেছি, আপনারা বলবেন কোনটার ফ্রিকোয়েন্সি বেশি, ঠিক আছে? ধরেন এটা দুটা হচ্ছে আমি ওয়েভ আঁকছি, একটা হচ্ছে ওয়েভ এরকম, এরকম, ঠিক আছে? আর একটা ওয়েভ হচ্ছে এরকম, ঠিক আছে? এখন বলেন তো যে ওপরের একটু দাঁড়ান, ওপরের সিগন্যালটার বা ওয়েভটার, এই ওয়েভটার ফ্রিকোয়েন্সি বেশি না কম, আর এটা হচ্ছে কত, বেশি না কম? মানে দুইটার মধ্যে তুলনা করেন, কার বেশি কার কম উপরেরটা frequency? বেশি। ম্যাম নিচে, ম্যাম বল নিচেরটার হলো কম, উপরেরটা বেশি। কেন কেন, এটা ব্যাখ্যা কে দিতে ম্যাম পারবে? এটা তো ব্যস্তানুপাতিক না ম্যাম, উল্টানুপাতিক না, সেহেতু ম্যাম লেন্থ যদি বেশি হয় ফ্রিকোয়েন্সি কম হবে,
আর যদি লেন্থ কম হয় তাহলে ফ্রিকোয়েন্সি বেশি হবে। তাহলে আপনি কিসের লেন্থ বলতেছেন আরাফাত, বলেন কিসের লেন্থ? হুম আমি মানে তো ম্যাম তরঙ্গ দৈর্ঘ্যের কথা বলতেছি, ল্যামডার কথা বলতেছি। তরঙ্গ ল্যামডার মান যদি বেশি হয় তাহলে ফ্রিকোয়েন্সি কম হবে। তাহলে আমি তো এখানে আর ল্যামডার যদি ভ্যালু দিই নাই, তাহলে আপনি কেমন করে বুঝলেন যে হচ্ছে উপরেরটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বেশি নিচেরটা কম? কেমন করে? তাহলে আমি তো ল্যামডার কথা বলিই নাই, ল্যামডার আমি ভ্যালুও দিইনি যে ল্যামডার ভ্যালু কতটুকু, তাহলে কিভাবে বুঝলেন? নুরুল ফ্রিকোয়েন্সি ইসলাম, হ্যাঁ বলেন জি নুরুল ম্যাম, ইসলাম। ফ্রিকোয়েন্সি বলতে বুঝে ম্যাম প্রতি সেকেন্ডে কতবার আপ ডাউন করে, যেহেতু উপরেরটা বেশি আপ ডাউন করছে এই জন্য উপরেরটা ফ্রিকোয়েন্সি বেশি হবে। রাইট, ও যেটা বলছে নুরুল ইসলাম পারফেক্টলি রাইট। আমরা হচ্ছে এখানে ওয়েভ লেন্থের সাপেক্ষে কিছুই করিনি, আমি তো ওয়েভ লেন্থ ডিনোটও করিনি, এটা তো পরে আসতেছি আমি। আমি এখন বলছি যে ম্যাম একটা, আমি হ্যাঁ বলেন। আমি বুঝছি, আমি বুঝতে পারছি ম্যাম, আমার ভুলটা হচ্ছে হলো এই যে আপনার লেন্থ তো একই দিছে, ওয়েভ লেন্থ তো আমি দুইটার লেন্থ একই আছে। আলাদা দিই নাই কিন্তু, আমি বলিও নি যে হচ্ছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ওয়েভ লেন্থ কতটুকু হবে, হয়তোবা আরো বেশি হতে পারে ওয়েভ লেন্থ, কম হতে পারে, আমি কিছু হ্যাঁ হ্যাঁ বলিনি ওয়েভ লেন্থের ব্যাপারে। আমি জাস্ট বলছি ফ্রিকোয়েন্সি কত। নুরুল ইসলাম যেটা বলছে যে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝায়, যে পার সেকেন্ডে কতটা আমরা ওয়েভ পাচ্ছি, ঠিক আছে, কতবার আপ ডাউন আচ্ছা। করতেছে আমাদের একটা ওয়েভ। তাহলে হুম। সেই আপ ডাউনটা আমাদের দেখেন, যদি বলি মোর স্পেসিফিক্যালি ওপরের যে ওয়েভটা, ওয়েভ নাম্বার 1, আর সেকেন্ড ওয়েভটা হচ্ছে ওয়েভ নাম্বার 2। তাহলে ওয়েভ নাম্বার 1 এর ক্ষেত্রে আমরা হচ্ছে দেখেন 1 সেকেন্ডের মধ্যে এর ওয়েভটা কিন্তু বারবার উঠা নামা করছে, মানে হচ্ছে ফ্রিকোয়েন্ট বেশি, যেটা ফ্রিকোয়েন্ট বেশি সেটার ফ্রিকোয়েন্সি বেশি, আর যেটা ফ্রিকোয়েন্টলি কম সেটা ফ্রিকোয়েন্সি কম। সেকেন্ডটা দেখেন আপ ডাউনটা কম হয়েছে, তাহলে ম্যাম আপ ডাউনটা যদি কম হয় তাহলে হচ্ছে ম্যাম নিচেরটার সেকেন্ডটার ফ্রিকোয়েন্সি তাহলে কম। হ্যাঁ কেউ কিছু বললো? হ্যাঁ হামিদুল ম্যাম, ইসলাম, যদি এমন হইতো আপনি দুইটা দুইটা যদি সাপোজ, হ্যাঁ ম্যাম আমি, বলেন। হ্যাঁ ম্যাম বললাম যে আপনি যদি নিচেরটার যদি ওয়েভ লেন্থটা যদি বাড়াই দিতেন, মনে করেন নিচেরটার অনেক সামনের দিকে আরো আমি বড় ওয়েভ বড় লেংথের মানে কথা ফ্রিকোয়েন্সি বলিনি বেশি দেন কম দেন আরাফাত। সেটা না। আরাফাত দাঁড়ান, আপনি একটু কমপ্লিকেটেডলি কেন চিন্তা করেন? সবার জন্য আমি বলতেছি, আমি তো ওয়েভ লেংথের কথা এখনো বলি নাই। আবারও বলছি আমি ওয়েভ লেংথ বলি নাই, আমি জাস্ট ফ্রিকোয়েন্সি দিয়ে আগে না বুঝাচ্ছি, তারপরে আমি ওয়েভ আমি লেংথ বলবো। বুঝতে, জি বলেন, জি ম্যাম। হ্যাঁ বলেন আরাফাত বলেন, শেষ করেন, কথাটা শেষ আমি করেন বুঝতে তাড়াতাড়ি। পারছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে উপরেরটার ওয়েভ, না আমি কি আসলে বলে আমি আমি আরাফাত, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে আমি যখন বলবো আপনি হচ্ছে ইন্টারাপ্ট করবেন না আমাকে, ঠিক আছে? আমার শেষ হয়ে গেলে কথা বলা, তখন আপনি বলবেন যে ম্যাডাম এইটা সমস্যা বা ওটা। নাহলে আপনি ইন্টারাপ্ট করলে বারবার আমি মানে আমার ফ্লো থেকে বের হয়ে যাই, বুঝছেন? মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করি সেটা বারবার ইন্টারাপ্ট হয়, ঠিক আছে? আমি বোঝানো হয়ে গেলে আমি যখন বলবো হ্যাঁ এখন তাহলে বলেন কার সমস্যা হচ্ছে, তখন বলেন, ঠিক আছে? তো আমি যেটা বললাম যে ওপরের ওয়েভটার আমাদের হচ্ছে কি হবে, ফ্রিকোয়েন্সিটা বেশি হবে, কারণ আপ ডাউনটা বেশি বা বেশি ফ্রিকোয়েন্ট। ফ্রিকোয়েন্ট বলতে আপ ডাউনটা বেশি করতেছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আপ ডাউন বেশি করতেছে, আর নিচেরটার ক্ষেত্রে আমাদের আপ ডাউনটা কম করতেছে, কম ফ্রিকোয়েন্ট, তাই ফ্রিকোয়েন্সি কম। এখন কথা হচ্ছে আমাদের ওয়েভ লেংথটা কিভাবে চেঞ্জ হবে তাইলে? আমি কিন্তু কোনো নির্দিষ্ট আমি ওয়েভ লেংথ দিই নাই যে আমার এইটুকু ওয়েভ লেংথের মধ্যে কত হবে বা কিছু, ঠিক আছে? তো আমার এখন দেখেন ছবিতে, এখানে দেখতে পাচ্ছেন একটা ছবি দেওয়া আছে, দেখেন ছবিতে এখান থেকে এই পর্যন্ত ওয়েভলেংথ দেওয়া আছে। এখন যদি আমি এই পর্যন্ত ওয়েভলেংথ দেওয়া থাকে, একটা নির্দিষ্ট ওয়েভলেংথ দেওয়া থাকে, তাহলে সেটার মধ্যেও আমি যদি বলে দিই আপনাদের সেই ওয়েভলেংথটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? বা বলতে পারি আপনাদের এই ওয়েভলেংথ হচ্ছে এই যে এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত শেষ হবে, ঠিক আছে? এই পর্যন্ত এটা একটা ওয়েভলেংথ আপনাদের এখান থেকে, ঠিক আছে, এই পর্যন্ত। তাহলে একই সেম ওয়েভলেংথ দেখেন আমার ওপরেরটার জন্য 2 বার হয়েছে আর নিচেরটার জন্য 1 বার হয়েছে, তাহলে সেই রেসপেক্টেও কি হবে, আমাদের ওপরেরটার ফ্রিকোয়েন্সি বেশি হবে, নিচেরটার ফ্রিকোয়েন্সি কম হবে। ফ্রিকোয়েন্সি বেশি হওয়া মানে কি আমাদের কি হবে বলেন তো? ফ্রিকোয়েন্সি বেশি হওয়া মানে বেশি আমাদের বেশি আপ ডাউন করবে, আর ফ্রিকোয়েন্সি কম হওয়া মানে আমাদের কম আপ ডাউন করবে, ঠিক আছে? এখন আমাদের ফ্রিকোয়েন্সি ব্যাপারটা তাহলে বোঝা গেল। যদি এটা বোঝা যায় তাহলে আমি একটা ছবি দেখাবো এখন, ছবি দেখাইলে আমি ওয়েভলেংথের ব্যাপারটা বুঝাবো এখন, ঠিক আছে? আমি ছবিটা অন করছি একটু।
দেখেন তো দেখতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন? জি ম্যাম দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন দেখেন আমি উপর থেকে একটু দেখাই। আমি হচ্ছে এখন আপনাদের ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেংথ থেকে আমি দুইটা টার্ম পড়াবো, একটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি, একটা হচ্ছে ফেজ ভেলোসিটি। ঠিক আছে? তো এখানে হচ্ছে যেহেতু ভিডিও দেখানো সম্ভব না, মানে একটা কি বলবো, ওয়েভলেংথ তো বা ওয়েভ তো চলতে থাকবে, থামবে না। ঠিক আছে? যদি কন্টিনিউয়াস হয় তাইলে। তো এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ওয়েভলেংথেরই আমি ছবি জাস্ট তুলে দিছি একটু বোঝানোর জন্য। তো দেখেন এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই উপরের লাল যে ইয়েটা কি বলে ওয়েভটা, সেটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ওয়েভ, ওটা আমরা এখন কনসিডার করব না, এই ওয়েটা পরে করব। ঠিক আছে? এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সবুজ একটা দেখা যাচ্ছে, একটা হলুদ দেখা যাচ্ছে, আর একটা কি হয়, একটা নিচে দেখতে পাচ্ছেন এই কালারটা কি বলবো, একটু আহ বেগুনি টাইপের কালার। ঠিক আছে? তো এই তিনটা হচ্ছে এক একটা কি ওয়েভ, তিনটা ওয়েভ তাহলে আমি দেখাইছি। আমার মেইনলি যে রেজাল্টেন্ট ওয়েভটা মানে লাল কালারের ওয়েভটা পাবো সেটা হচ্ছে হলুদ আর সবুজটা মিলায়ে পাবো। ঠিক আছে? তো এটা আমি আমি জাস্ট দেখাইছি প্রত্যেকটা ওয়েভ আগে, মানে রেজাল্টেন্টটা আমি যেহেতু ছবিতে দেখাইছি, বাট আমি এখন রেজাল্টেন্ট সম্পর্কে বলতেছি না, জাস্ট আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়েভ সম্পর্কে এখন আমি বলবো। দেখেন সবুজটা, হলুদটা আর বেগুনিটা, তিনটা ওয়েভ। ঠিক আছে? তো তিনটা ওয়েভেরই আলাদা আলাদা কি আছে, ওয়েভলেংথ আছে। ওয়েভলেংথ মানে কি, আমরা যদি ওয়েভলেংথ বলি তাহলে ভাবতে হবে যে আমাদের তার মানে ফ্রিকোয়েন্সি বিপরীত। তাহলে যদি নিচেরটার ওয়েভলেংথ বেশি হয় তাহলে আমার বুঝতে হবে নিচেরটার ফ্রিকোয়েন্সি কম। মানে কি, আমার একটা ওয়েভলেংথে, ঠিক আছে, একটা ওয়েভলেংথের মধ্যে একটা নির্দিষ্ট ইয়ের মধ্যে যদি আমাদের কম আপ ডাউন করে তাহলে সেটার ফ্রিকোয়েন্সি কম। ঠিক আছে? আর যদি বেশি আপ ডাউন করে তাহলে ফ্রিকোয়েন্সি বেশি। তাহলে আমরা এমন তিনটা সিম্বল নিলাম, যদি এখান থেকে আপনাদের মনে হয় যে ম্যাডাম এটা স্পেসিফিক্যালি বুঝছি না, তাহলে ধরেন আপনারা তিনটা ওয়েভ লেংথের আমি তিনটা ফ্রিকোয়েন্সি ইয়ে নিব, ওয়েভ নিব। ঠিক আছে? তিনটা ওয়েভ লেংথ অথবা তিনটা ফ্রিকোয়েন্সির, ঠিক আছে, তিনটা ফ্রিকোয়েন্সির আমরা একটা সিগন্যাল দিলাম, প্রত্যেকটা একটা এক এক রকম ফ্রিকোয়েন্সি। এই যে এই নীল দাগটার মধ্যে ধরেন এই যদি আমি এইটুকু যদি ধরি, তাহলে এক একটা কিন্তু এক একটা পরিমাণ আমি হচ্ছে মানে কি বলবো ওয়েভ যাবে, অথবা ওয়েভের ওয়েভলেংথ আছে প্লাস ফ্রিকোয়েন্সিটাও ডিফারেন্ট। তো এখন যদি আমি ভাবি যে রেজাল্টেন্টটা আমরা কেমন করে পাবো, তাহলে এখানে দেখেন এই বেগুনিটা জাস্ট আমার দেখানো হয়েছে যে একটা সাইডলি ডিফাইন্ড ওয়েভলেংথ, এই যে এই দুইটা চাইতে এটার জন্য জাস্ট দেখানো হয়েছে, কিন্তু আমাদের রেজাল্টেন্টটা হলুদ আর সবুজটা মিলাই পাবো। কেমন করে পাবো দেখেন, নির্দিষ্ট যে কোনো একটা পয়েন্টে যদি আমি এই পয়েন্ট ভাবি, এই যে নীল দাগ দেওয়া আছে এই পয়েন্ট ভাবি, তাহলে এই দুটার যোগ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে এই লাল পয়েন্টটা, মানে লাল রেজাল্টেন্ট ওয়েভটা। রেজাল্টেন্ট ওয়েভটা কি হবে, নির্দিষ্ট সময়ে সব এই হলুদ আর সবুজটা যোগ করে করে আমি যেটা পাবো, আপনারা যেটা পড়ছেন সুপার পজিশন, সুপার পজিশন থিওরাম পড়ছেন না আপনারা বেসিক ইলেকট্রিক্যাল সার্কিটে? কি হয় সুপার পজিশন থিওরামে বলেন তো, সুপারপজিশন থিওরামে কি হয় জি ম্যাম সুপার কে বলতে পারবে? বলেন। ম্যাম সুপারপজিশন থিওরেমে প্রতিটা সোর্স নিয়ে কাজ করা হয় আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে ব্যাপারটা এরকম যে আমাদের একটা সার্কিটে যদি অনেকগুলো সোর্স থাকে, একের অধিক আর কি, সোর্স থাকে। একের অধিক যদি সোর্স থাকে তাহলে আমি প্রত্যেকটা সোর্সের জন্য আলাদাভাবে ইফেক্ট দেখবো। যদি আমি কোনো সার্কিটের ভোল্টেজ মাপতে চাই, তাহলে আমার যদি দুইটা বা তিনটা সোর্স থাকে, তাহলে আমি কি করব, আমি দেখবো একটাকে আগে অ্যাক্টিভ করে বাকি দুটাকে ইনঅ্যাক্টিভ করে। ঠিক আছে? বাকি দুটাকে ইনঅ্যাক্টিভ করে আমরা দেখবো যে ওই সোর্সটা, একটা সোর্সের জন্য আমার ভোল্টেজটা কত হচ্ছে ওই সার্কিটে। তারপরে আমি আরেকটা সোর্সকে অ্যাক্টিভ করব বাকি দুটাকে বন্ধ করে, তারপরে আমি লাস্টটাকে অ্যাক্টিভ করব বাকি দুটাকে বন্ধ করে, দিয়ে আমি দেখবো ভোল্টেজ কত। প্রত্যেকটার ক্ষেত্রে ভোল্টেজ দেখার পরে আমরা যখন যোগ করব তখন আমি পাবো যে ওই সার্কিটের জন্য, ঠিক আছে, কত হয় ভোল্টেজের ভ্যালুটা। মানে তিনটার জন্য আমার আলাদা আলাদা বের করে আমি যোগ করছি। তাহলে এক্ষেত্রেও কিন্তু দেখেন সুপারপজিশন বলা হয় এটাকে, মানে ওয়েভের সুপারপজিশন থিওরাম। এটা অনুযায়ী কি হবে যে এক একটা স্পেসিফিক সময়ে এক একটা ভ্যালু কত হয়, ঠিক আছে, সিগন্যালটা কেমন হয় সেটার উপরে বেসিস করে আমরা হচ্ছে একটা রেজাল্টেন্ট ওয়েভ পাবো। এখন এটা দেখানোর অর্থ হচ্ছে আমাদের এরকম, যদি তাই হয় তাহলে আমাদের, আমি একটু নিচে ছবি আঁকবো একটা, যে ধরেন আমি সেন্ডিং ইন থেকে রিসিভিং ইন্ডে পাঠাচ্ছি, তাহলে যার ফ্রিকোয়েন্সি বেশি অথবা যার ওয়েভলেংথ কম সে তাড়াতাড়ি পৌঁছাবে না দেরিতে পৌঁছাবে?
ওয়েভলেংথ বেশি হইলে তাড়াতাড়ি পৌঁছাবে নাকি ওয়েভলেংথ কম হইলে তাড়াতাড়ি পৌঁছাবে? কে বলতে পারবে এটা? ওয়েভলেন্থ বেশি হলে তাড়াতাড়ি পৌঁছায় ম্যাম। রাইট? কেন? ম্যাম ওয়েভলেন্থ বেশি হলে তাড়াতাড়ি পৌঁছাবে। কেন? ওয়েভলেন্থ মানে হলো দূরত্ব, ডিস্টেন্সটাকে বোঝানো হচ্ছে ম্যাম। আচ্ছা, ফ্রিকোয়েন্সি বলতে বোঝাচ্ছে আপ ডাউন করা বা ফ্রিকোয়েন্সি ওঠানাম। আর ওয়েভ লেন্থ হলো যদি ফ্রিকোয়েন্সির মানে টাইম পিরিয়ডও কম হয়, মানে টাইম পিরিয়ডও বেশি হয়, তারপর ওয়েভ লেন্থটা বেশি হয়ে গেলে ও তাড়াতাড়ি পৌঁছে যাবে। কিন্তু আচ্ছা। ফ্রিকোয়েন্সি বেশি, হুম, ওয়েভ লেন্থ কম, তো সেই ক্ষেত্রে তো সে আগে পৌঁছে পারবে। আচ্ছা, ঠিক আছে। এক্ষেত্রে যেটা আরাফাত বললো, আরাফাতের কথাটা ঠিক আছে যে যদি ওয়েভলেংথ বেশি হয় তাহলে কি হবে, একসাথে বেশি ডিস্টেন্স অতিক্রম করতে পারতেছে, মানে বেশি আপ ডাউন না হলে তো বেশি সময় লাগতেছে না। যদি আমি নীল দাগ পর্যন্ত একটাই শুধু হচ্ছে আমি কোন আপ ডাউন না দিই, তাহলে কিন্তু ও যেরকম ডিস্টেন্সে পৌঁছাবে ওই জায়গাটাতে, নীল জায়গাটাতে শুরু থেকে ধরলাম একটা ওয়েভ হচ্ছে, 1 মিনিট, এই যে এখান থেকে শুরু হয়ে নীল দাগ পর্যন্ত একটা ওয়েভলেংথের মাধ্যমে চলে গেল। আর একটা কি করলো, আর একটা হচ্ছে এই একটা ওয়েভলেংথের মধ্যে 2 বার চেঞ্জ করলো তার নিজের সিগন্যালটাকে বা ওয়েভটাকে, ঠিক আছে? মানে একটা উপরে থাকলো একটা পজিটিভ, একটা নেগেটিভ থাকলো নিচে। তাইলে কিন্তু এই উপরেরটার বেশি সময় লাগবে। কেন? কারণ হচ্ছে আমাদের নিচেরটার ওয়েভলেংথ যেটা আমি বলছি, মানে ফ্রিকোয়েন্সিটা কম বলে এটার ওয়েভলেংথটা বেশি হয়। ওয়েভলেংথ বেশি হয় মানে বেশি দূরত্ব ক্রস করতে পারে একবারে, ঠিক আছে? আর যেটার ফ্রিকোয়েন্সি বেশি হবে সে তো আপ ডাউন করবে, আপ ডাউন করতে করতে তার হচ্ছে ওই দূরত্বটা অতিক্রম করতে তার একটু বেশি সময় লাগবে। তার মানে তার ওয়েভলেংথটা কম হচ্ছে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের মেন কথা এখানে, যে যার ওয়েভলেংথ যত বেশি হবে সে তত বেশি আগে পৌঁছাবে। তাহলে যদি এমন হয় যে কোনো একটা সিগন্যাল, ঠিক আছে, কোনো একটা সিগন্যাল আমি পাঠাচ্ছি সেন্ডিং এন্ড থেকে যার ওয়েভলেংথ বেশি, আর একটা সিগন্যাল পাঠাচ্ছি তার ওয়েভলেংথ কম, তাইলে আমাদের সেন্ডিং রিসিভিং এন্ডে পৌঁছাতে দুটার কি একই সময় লাগবে নাকি আলাদা সময় লাগবে? এটা বলেন তো। আলাদা সময় লাগবে। যদি আলাদা সময় লাগে তাহলে হচ্ছে আমরা কি একটা জিনিস বলতে পারি যে তাইলে হচ্ছে ম্যাডাম আমাদের যেটা আগে পৌঁছাচ্ছে আর আরেকটা পরে পৌঁছাচ্ছে, তাহলে এটার জন্য কোনো কি সমস্যা হবে কিনা? আমার একটা সিগন্যাল যাচ্ছে আগে, রিসিভিং এন্ডে পৌঁছাচ্ছে, আর একটা যাচ্ছে পরে, তাহলে কি আমাদের রিসিভিং এন্ডটা কি করবে? তাহলে ইনফরমেশন নিতে একটু ঝামেলা করবে না? বলেন তো। ঝামেলাটা কেন করবে? ঝামেলাটা করবে জন্য না। কারণ আমরা যদি একটা সিগন্যাল পাঠাই বা একটা ওয়েভ পাঠাই তার মধ্যে একটা ইনফরমেশন থাকবে, ঠিক আছে, আর একটা ওয়েভ পাঠাই তার মধ্যে আর একটা ইনফরমেশন থাকবে। তো যখন দেখবে একটা ইনফরমেশন আগে গেছে একটা ইনফরমেশন পরে গেছে, তখন রিসিভিং ইন ভাববে যে কোনটা আগে করব কোনটা পরে করব, যেহেতু সে যেটা পাইছে আগে সেটাই আগে করবে যেহেতু ওয়েভলেংথটা তার বেশি। কিন্তু দেখা যাচ্ছে আমাদের ওটাই পরে করতে হইতো, তার আগেটাই আগে করতে হইতো, একটা কনফিউশন ক্রিয়েট হবে, ঠিক আছে? এটা ক্রিয়েট হয় ভেলোসিটি ডিফারেন্সের জন্য। ভেলোসিটি ডিফারেন্সের জন্য একটা ইনফরমেশন আর একটা ইনফরমেশনের সাথে মিশে যায়। এই সমস্যাটাকে বলা হয় আমাদের, মানে এই ভাষায়, যে ডিসপারশন, ঠিক আছে? আপনাদেরকে দুইটা টার্ম আগেই বলছি, একটা হচ্ছে অ্যাটেনিউশন, একটা হচ্ছে ডিস্টরশন। এই ডিস্টরশন আর ডিসপারশন কিন্তু এক না। ম্যাম হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন, আরাফাত বলেন তাড়াতাড়ি। ম্যাম একটু কথা বলতে পারি ম্যাম? হ্যাঁ হ্যাঁ বলেন ম্যাম বলেন, সমস্যা বললাম নেই। যে মানে যেমন আমরা সিস্টেমের ক্ষেত্রে, হুম যেমন আমরা নর্মাল মানে আমাদের ইলেকট্রিক সিস্টেমের ক্ষেত্রে যেমন আমরা ফ্রিকোয়েন্সির মান আহ, যত বেশি হুম হবে ততই ভালো। আমাদের 50 থেকে 60 হার্জ যদি হয় সেই ক্ষেত্রে আমার হুম সিস্টেমের জন্য স্টেবল হয়, সিস্টেমের জন্য ফ্রিকোয়েন্সির মানটা বেশি হওয়া ভালো। হুম। কিন্তু এই যে যেসব ওয়েব গুলা ইনফরমেশন ক্যারি করতেছে ওদের জন্য কি তাইলে ওয়েব লেন্থটা বেশি হওয়া ভালো, এরকম কিছু ভালো কি? কথা বলছেন আরাফাত। আপনাদের হচ্ছে কমিউনিকেশন তো এখনো পড়ায়নি, সেজন্য এই জিনিসটা জানেন না আপনারা, যে সেটা হচ্ছে যে আমরা যেটা জানি মেইন না। ইনফরমেশন ক্যারিং সিগন্যাল, সেটাতে ফ্রিকোয়েন্সি বেশি রাখা খুবই ভালো। কেন? কারণ যাতে সেটাতে আমরা বাইরে থেকে কোনো ইন্টারফারেন্স বা নয়েজ না মিশতে দিই, প্লাস আমাদের ইনফরমেশনটা নষ্ট জি না জি। হয়। এই জন্য মডুলেশন করা হয়। মডুলেশন কেন করা হয়? আমরা যাতে করে মেইন ইনফরমেশন যেটাকে পাঠাচ্ছি সেটাতে অ্যাকচুয়ালি থাকে আমাদের ফ্রিকোয়েন্সি খুবই কম, মেইন ইনফরমেশন যে জি সিগন্যালটার, এই জন্য এটাকে আমরা আরেকটা সিগন্যালের সাথে অ্যাড করে পাঠাই। মানে ব্যাপারটা এরকম যে আপনারা কুরিয়ার সার্ভিসে একটা দামি কোনো পণ্য পাঠাচ্ছেন, ঠিক আছে, একটা ধরেন কোনো বক্স পাঠাবেন কোন আপনার কোনো ফ্রেন্ডকে, তার ভিতরে খুবই মূল্যবান
ইনফরমেশন আছে বা কোনো মূল্যবান গিফট আছে, সেই গিফটটাকে আপনি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে পাঠাচ্ছেন। সেই এই মডুলেশনের ক্ষেত্রে র্যাপিং পেপারটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, আর যেটা হচ্ছে মেন জিনিস সেটা হচ্ছে মেন ইনফরমেশন সিগন্যাল। ঠিক আছে, তো ইনফরমেশন সিগন্যালে যেটা আমি বললাম ফ্রিকোয়েন্সি অনেক কম থাকে ইউজুয়ালি, আর যেটা ক্যারিয়ার সিগন্যাল সেটা ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি থাকে অনেক হাই। তো এই ক্যারিয়ার সিগন্যালের সাথে ইনফরমেশন সিগন্যালটাকে মিশ করে মডুলেট করে যেটাকে বলে করে পাঠানো হয়। ঠিক আছে, এই ক্যারিয়ারটা ওকে বাইরের কোনো মানে ইন্টারফারেন্স বা নয়েজ থেকে বাঁচায়। আর এটা কেমন করে বাঁচায়? বাঁচায় হচ্ছে এরকম করে যে ক্যারিয়ারের মধ্যে অনেক হাই ফ্রিকোয়েন্সি থাকে কিন্তু ওর মধ্যে কোনো ইনফরমেশন থাকে না, কোনো ইনফরমেশন থাকে না কিন্তু অনেক হাই ফ্রিকোয়েন্সি থাকে। এবার বুঝা গেছে যে কেন আমরা হাই ফ্রিকোয়েন্সি চাই বুঝতে বা পারছি। কেমন করে বানাই? ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনাদের সবকিছু কানেক্টেড। আপনারা যখন ধরেন আপনি যেটা বলতেছেন, আরাফাত যেটা বলতেছে, ম্যাডাম ইলেকট্রিক্যাল সার্কিটে আমরা কি করি বলেন, আরাফাত কি বললেন যে আপনারা ফ্রিকোয়েন্সিটাকে ম্যাম বলছিলাম যে আমরা ইলেকট্রিক সিস্টেমে ফ্রিকোয়েন্সি বাড়ানোর, যেমন আমাদের 50 হার্টজ থেকে আমরা 60 হার্টজে যাওয়ার চেষ্টা করতেছি হুম আমাদের সিস্টেম, ইলেকট্রিক্যাল সিস্টেমে। তো হুম সেই ক্ষেত্রে এই যে যেই সিগন্যাল গুলা বা যেই সিগন্যাল গুলা ইনফরমেশন ক্যারি করতেছে, হুম সেইগুলার ক্ষেত্রে তো তাইলে ওয়েভ লেন্থটা যত ভালো হবে তত সেন্ডিং প্রান্ত থেকে রিসিভিং প্রান্তে দ্রুত আমরা একটা জিনিস সেন্ড করতে পারবো। সেক্ষেত্রে ওয়েভ লেন্থটা বেশি হওয়াটা জরুরি না ফ্রিকোয়েন্সি থেকে? ওয়েভলেংথটাই তো মানে বেশি জরুরি, এই জন্যই তো আমাদের মেন ইনফরমেশন সিগন্যালের ফ্রিকোয়েন্সি কম, ওয়েভলেংথ বেশি। এবার ঠিক আছে, জি আর জি জি যেটা ম্যাম, হচ্ছে ক্যারিয়ার, সেই বুঝতেছি। ক্যারিয়ারটার ওয়েভলেংথটা কম, কারণ ক্যারিয়ারটা আমাদের ইম্পর্টেন্ট না, আমার ইম্পর্টেন্ট হচ্ছে ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সিটা। ফ্রিকোয়েন্সিটা অনেক হাই রাখা হয় যাতে করে জি আপনারা জি, যদি বলেন ম্যাডাম এখন ফ্রিকোয়েন্সি হাই কেন রাখা হয়, কারণ ফ্রিকোয়েন্সি হাই না রাখলে অনেক রকমের সমস্যা হয়। আমরা চাচ্ছি তাড়াতাড়ি পৌঁছাবো, সমস্যা হয়। এই জন্য আমরা ইনফরমেশনের ওয়েভলেংথটা বাড়ায় দিব, কিন্তু আমরা চাচ্ছি কোনো যাতে বাইরে থেকে ইন্টারফারেন্স নয়েজ না আসে, সেই জন্য আমরা কি করব ইনফরমেশনের সাথে মানে ক্যারিয়ারের সাথে আমরা হাই ফ্রিকোয়েন্সি দিয়ে দিব, আর ইনফরমেশনটাকে আমরা লো বুঝতে ফ্রিকোয়েন্সি পারছি। করে তাড়াতাড়ি পাঠিয়ে দিব। ঠিক আছে, ব্যাপারটা এরকম। আচ্ছা, এখন তাহলে দেখেন যদি এইটুকু বুঝে থাকেন তাইলে এখন আমি বলবো যে রেজাল্টেন্টটাও বুঝছেন, রেজাল্টেন্টটা আমরা কেমন করে পাবো, এই দুইটাকে আমরা অ্যাড করে পাবো। ঠিক আছে, এখন ফেজ ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটি কি পড়াচ্ছি আমরা, যে ফেজ ভেলোসিটি পড়াচ্ছি, ফেজ ভেলোসিটি হচ্ছে নর্মাল ভেলোসিটি। ঠিক আছে, কিন্তু আমরা এক্ষেত্রে কি বলবো ফেজ ভেলোসিটিকে, নির্দিষ্ট কোনো একটা ওয়েভের, ধরলাম সবুজ বা হলুদ, ঠিক আছে, সবুজ বা হলুদ যে কোনো একটা ওয়েভের আমাদের যে ভেলোসিটিটা বা স্পিড, ঠিক আছে, সেটাকে বলা হবে ফেজ ভেলোসিটি। মনে রাখেন যেটা অরিজিনাল ওয়েভ, ঠিক আছে, সবুজ বা হলুদ। আর যেটা হচ্ছে রেজাল্টেন্ট প্যাটার্ন লাল, এই লালটার যে ভেলোসিটি সেটা হচ্ছে আমাদের গ্রুপ ভেলোসিটি। ফেজ ভেলোসিটি বলতে বোঝাচ্ছে নির্দিষ্ট কোনো অরিজিনাল সিগন্যালের ভেলোসিটি, আর গ্রুপ ভেলোসিটি বলতে বোঝাচ্ছে আমরা একের অধিক সিগন্যালকে অ্যাড করে যে রেজাল্টেন্ট ওয়েভটা পাবো সেই ওয়েভটার যে ভেলোসিটি হবে সেটাই হচ্ছে গ্রুপ ভেলোসিটি। বলেন তো সবাই একটু এটা বুঝছেন কিনা, মানে ম্যাম যে এটা একটু আরেকবার বলেন। আচ্ছা আচ্ছা আরেকবার বলতেছি, আমি বললাম যে যদি একটা ওয়েভকে আমি পাঠাই, ঠিক আছে, সেন্ডিং ইন থেকে রিসিভিং ইন্ডে, সেই ওয়েভটার যে ভেলোসিটি হবে যে কোনো একটা ওয়েভ, অরিজিনাল ওয়েভ, ঠিক আছে, তার যে ভেলোসিটিটা হবে সেটা হচ্ছে ফেজ ভেলোসিটি বলে একে। শুধুমাত্র একটা ওয়েভ কল্পনা করেন, ঠিক আছে, সবুজ বা হলুদ যে কোনো একটা, এই দুইটাই কিন্তু আলাদা আলাদা ভাবে ফেজ ভেলোসিটি এদের। ঠিক আছে, এদেরকে বলা হয় এদের যে ভেলোসিটি সেটা ফেজ ভেলোসিটি। মানে এই যদি ছবি অনুযায়ী বলি আরো স্পেসিফিক্যালি, এই হলুদটা একটা আমাদের অরিজিনাল সিগন্যাল, এই সবুজটা আমাদের আরেকটা অরিজিনাল সিগন্যাল, দুইটা ওয়েভ মিলেই তো লালটা হয়েছে, তাই না? এই যে দুইটা, এই হলুদ আর সবুজ মিলেই তো লালটা হয়েছে। তো এই হলুদটার অথবা সবুজটার যে ভেলোসিটিটা আলাদা আলাদা ভাবে দুইটাকেই আমরা ফেজ ভেলোসিটি বলতে পারি, কিন্তু হলুদটা বা সবুজটা মিলায়ে আমার যে লালটা তৈরি হয়েছে, এই লালটা কিন্তু আমাদের গ্রুপ ভেলোসিটি। মানে গ্রুপ বলতে বোঝাচ্ছে একের অধিক যদি ইনফরমেশন, অরিজিনাল ইনফরমেশন সিগন্যালের ভেলোসিটিটাকে আমরা অ্যাড করি তাইলে আমরা গ্রুপ ভেলোসিটি পাবো, আর যদি অরিজিনাল সিগন্যালের ভেলোসিটি চিন্তা করি তাহলে শুধু ফেজ ভেলোসিটি পাবো। ঠিক আছে, মানে ধরেন আমি হচ্ছে আহ ধরেন আমি হচ্ছে আরাফাতকে একটা হচ্ছে মেসেজ পাঠাইলাম, তারপরে রিফাতও আরাফাতকে একটা মেসেজ পাঠাইলো, ঠিক আছে, তো আমি যে মেসেজ পাঠাচ্ছি আরাফাতকে, রিফাত যে মেসেজ পাঠাচ্ছে আরাফাতকে, প্রত্যেকেরটাই, আমারটা আবার রিফাতেরটা, দুজনেরটাই আমাদের ফেজ ভেলোসিটি, ঠিক আছে, দুজনেরটাই। আর আমারটা আর রিফাতেরটা মিলায়ে আরাফাতের কাছে একটা রেজাল্টেন্ট ভেলোসিটি যাচ্ছে বা রেজাল্টেন্ট ওয়েভ যাচ্ছে, ওই ওয়েভের বা ওই প্যাটার্নের যে ভেলোসিটি সেটা হচ্ছে
গ্রুপ ভেলোসিটি। আমার একারটা হচ্ছে ফেজ, রিফাতের একারটা হচ্ছে ফেজ, আমাদের দুজনেরটা কম্বাইন করলে এটা কম্বিনেশন পাবো, একটা গ্রুপ পাবো, সেই গ্রুপের যে ভেলোসিটিটা সেটাই হচ্ছে গ্রুপ ভেলোসিটি। বলেন তো বুঝছেন কিনা, না বুঝলে আবার বলবো। বুঝছি ম্যাম। আরাফাতের কাছে কেন গেলেন ম্যাম? মেসেজটা আরাফাতকে কেন দিলেন? আরাফাত হচ্ছে ধরেন ডেস্টিনেশন আমাদের, আমি আর রিফাত ধরেন আমাদের জন্য হচ্ছে সেন্টার, বুঝছেন? আচ্ছা আচ্ছা ধরেন হামিদুল ইসলামই রিসিভার, হামিদুল ইসলামকে পাঠালাম আমি, আর ধরেন নুরুল ইসলাম পাঠালাম, ঠিক আছে? একটা এক্সাম্পল এগুলা, ঠিক আছে? থ্যাংক ইউ আচ্ছা ম্যাম। আচ্ছা ঠিক আছে। তারপর এখন দেখেন এখানে যেটা আমি বলছি সেটা বলছে যে উই রেফার টু দ্য স্পিড, স্পিড বলতে ভেলোসিটি বোঝাচ্ছে, ঠিক আছে? ভেলোসিটি বলতে স্পিড কেন বোঝাচ্ছে, কারণ আমরা জানি ভেলোসিটি কি, পার মিটার মানে পার সেকেন্ডে কতটুকু যাচ্ছি আমরা, কতটুকু ডিস্টেন্স অতিক্রম করতেছে, সেটাই হচ্ছে আমাদের স্পিড, তাই না? বা ভেলোসিটি, ভেলোসিটির একক কি, মিটার পার সেকেন্ড, মানে কি প্রত্যেক সেকেন্ডে কত মিটার অতিক্রম করছি বা কত কিলোমিটার, মানে মোর স্পেসিফিক্যালি প্রত্যেকটা সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছি সেটাকে স্পিড বা ভেলোসিটি বলে, ঠিক আছে? এখানে বলছে উই রিফার টু দ্য স্পিড অফ ইচ অরিজিনাল ওয়েভ, প্রত্যেকটা অরিজিনাল ওয়েভের স্পিডটাকে ফেজ ভেলোসিটি বলে। আর এখানে কি বলছে, উই রেফার টু দ্য স্পিড অফ দ্য রেজাল্টেন্ট প্যাটার্ন অ্যাজ দ্য গ্রুপ ভেলোসিটি। এই যে লালটা হচ্ছে রেজাল্টেন্ট প্যাটার্ন, এটা যে ভেলোসিটিটা সেটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি, ঠিক আছে? এখানে এখন সংজ্ঞাটা একটু স্পেসিফিক্যালি দিছে, বলছে ফেজ ভেলোসিটি রেফার্স টু দ্য ভেলোসিটি অফ আ মোনোক্রোম্যাটিক ওয়েভ। আচ্ছা মোনোক্রোম্যাটিক মানে কি, কে বলবে মোনোক্রোম্যাটিক মানে কি? বিভিন্ন হুম, একাধিক। আর কে বলবে, নুরুল ইসলাম বলেন তো, বা রিফাত বলেন, মোনোক্রোম্যাটিক মানে কি? সিঙ্গেল কোনো কিছু। রাইট, এটা হচ্ছে বুদ্ধিমানের মতন কথা। আর কেউ কিছু, আর কেউ কিছু জানেন মোনোক্রোম্যাটিক সম্পর্কে? মোনো মানে রিফাত খুব ভালো বুঝছে যে মোনো মানে হচ্ছে তার মানে সিঙ্গেল কিছু, মানে এক টাইপের কিছু, ওয়ান, ঠিক আছে? আর ক্রোমা মানে কি, ক্রোমাটিক, ক্রোমাটিক বাদ দিলাম, ক্রোমা মানে কি কেউ জানে ক্রোমা মানে কি? আচ্ছা আমি একটা হিন্টস দিচ্ছি যে মোনোক্রোমাটিক কি, দেখে হিন্টসটা কে ধরতে পারে। হিন্টসটা হচ্ছে এরকম যে আমাদের আগের যুগের টিভি ছিল মোনোক্রোমাটিক। এবার বলেন, জি। এবার বুঝছেন মোনোক্রোমাটিক কি? সিআরটি। হ্যাঁ বুঝতে পারিনি, নুরুল ইসলাম আরেকবার বলেন। ম্যাম ওয়ান ডাইমেনশন কে তো আমরা মনো বলি, 2 কে ডাই বলি, 3 কে ট্রাই বলি। রাইট, আর ক্রোমা মানে তাহলে কেউ বলতে পারতেছেন না, ঠিক আছে আমি বলতেছি। মোনো মানে হচ্ছে এক, ঠিক আছে? আর ক্রোমা মানে হচ্ছে ক্রোমাটিক আর কি, বা ক্রোমা, এটাকে মিনিং হচ্ছে রং, ঠিক আছে? কালার, কালার বলতে ক্রোমা বোঝায়। তো মোনোক্রোমাটিক বলতে একটাই কালার বা হচ্ছে একই টাইপের কালার যেটাকে বোঝায়, ঠিক আছে? তো আমরা জানি আপনারা হচ্ছে একটা ইকুয়েশন পড়ছেন, এইচ ইজিক্যাল কি, ই ইজিক্যাল এইচ বাই ল্যামডা, না এইচ ইজিক্যাল ই ল্যামডা যেন পড়ছিলাম, ই ইজিক্যাল এইচ ল্যামডা পড়ছিলাম না আমরা? একটা ব্যান্ড গ্যাপ, মানে আপনাদের একটা নিচের একটা ব্যান্ড ছিল সেটাকে বলা হচ্ছিল ভ্যালেন্স ব্যান্ড, একটা ব্যান্ড ছিল উপরে কন্ডাকশন ব্যান্ড। যখন একটা ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যায় তখন কি করে, একটা হোল তার পেছনে রাখে যায়, তাই না? তাই কি না? এটা আমি পড়াচ্ছি জি হচ্ছে ম্যাম। আপনাদের, এটা কোথায় পড়ানো হয়, সলিড স্টেটে কি পড়ছেন আপনারা? সলিড স্টেট মনে হয় পড়েন না এখনো। আচ্ছা যাই হোক সমস্যা নাই, বেসিক ইলেকট্রিক্স। বেসিক ইলেকট্রিক্যালে ছিল, হ্যাঁ এটা ছিল। তো আমরা যখন হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড মানে কম শক্তির স্তর থেকে কন্ডাকশন ব্যান্ড মানে বেশি শক্তির স্তরে যাই, ইলেকট্রন যখন যায় শক্তি সঞ্চয় করে উপরের স্তরে, তখন কি হয়, সে শক্তিটা বেশিক্ষণ ধরে সে সঞ্চয় করে রাখতে পারে না, ওই ইলেকট্রনটা আবার ভ্যালেন্স ব্যান্ডে চলে আসে নিজের শক্তিটা ছাড়ে দিয়ে, ওই শক্তিটা ছেড়ে দেয় ফোটনের আকারে, ঠিক আছে? আমরা যদি লেডের কথা বলি তাহলে লেডেও এই কাজটা হয়, ফোটন আকারে ছাড়ে দেয়। তো ফোটন আকারে যখন ছাড়ে দেয়, ঠিক আছে, ফোটনের একটা নির্দিষ্ট এনার্জি থাকে আর নির্দিষ্ট একটা ওয়েভলেংথ থাকে। তো আমরা জানি যে একটা নির্দিষ্ট ওয়েভলেংথ মানে নির্দিষ্ট কালার বোঝায়, ঠিক আছে? প্রত্যেকটা কালারের আমরা যে ভিজিবল কালার গুলো আছে ভিবজিওর, মানে বেনিয়াসো কালার যাকে বলে, আমরা 7টা ভিজিবল কালার দেখতে পাই, রংধনু 7টা রং, ওই কালার গুলোর প্রত্যেকটার এক একটা নির্দিষ্ট করে কি থাকে, ওয়েভলেংথ থাকে, ঠিক আছে, তাই না? জি ম্যাম।
তো প্রত্যেকটার একটা নির্দিষ্ট করে যেহেতু ওয়েভলেংথ থাকে, তাহলে আমরা বলতে পারি যে প্রত্যেকটা একটা মনোক্রোমা বলা যেতে পারে, ঠিক আছে। কিন্তু এখানে মনোক্রোমাটিক বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ বলেন। ম্যাম ওটাই বললাম যে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা মনোক্রোমাটিক আর কি। হ্যাঁ, প্রত্যেকটাই আচ্ছা, একটা একটা করে কালারটাকে মনো বলা যেতে পারে। আর ক্রোমা বলতে কালার, আর মনো বলতে একটা, মানে একটা নির্দিষ্ট কালারকে মনোক্রোমাটিক বলে। তাহলে মনোক্রোমাটিক ওয়েভের ক্ষেত্রে আমাদের কি হবে? ভেলোসিটিটা কি হবে? ফেজ নাকি হচ্ছে গ্রুপ? ফেজ হবে। কেন ফেজ হবে? আবু বকর সিদ্দিক বলেন তো কেন ফেজ হবে বা কেন ওয়েভ হবে? মনোক্রোমাটিক ওয়েভের যে ভেলোসিটিটা, সেটা কি আমাদের ফেজ ভেলোসিটি হবে না গ্রুপ ভেলোসিটি হবে? আবু বকর সিদ্দিক বলেন। আচ্ছা, যে পারবে বলেন, তাহলে তাকে আমি আজকে ক্লাস পারফরমেন্সে মার্কস দিব। যে পারবে বলেন। ম্যাডাম ফেজ ফেজ হবে ভেলোসিটি না। হবে। কেন ফেজ ভেলোসিটি হবে? একটা এটা যেকোনো শুধু একটা একটা ওয়েভ একটা বিষয় মানে একটা কালারের বা একটা ওয়েভের কথা বলা হয়েছে যে একটা আচ্ছা, ওয়েভ। নুরুল ইসলাম, হামিদুল ইসলাম, আরাফাত একসাথে তিনজনই বলছে। থাক, আচ্ছা ঠিক আছে, তিনজনকে মার্ক দিব। তিনজনের অ্যান্সারই ঠিক আছে, কারণ মনোক্রোমাটিক বলতে নির্দিষ্ট একটা ওয়েভ বোঝাচ্ছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট কালারের ওয়েভ বোঝাচ্ছে। তাহলে হচ্ছে নির্দিষ্ট যেহেতু একটা বলছে, সেটা এখানে ফেজ ভেলোসিটি হবে, ঠিক আছে। তাহলে বলছে লেটস সে, এখন দেখেন ফেজ ভেলোসিটি রেফার্স টু দা ভেলোসিটি অফ আ মনোক্রোমাটিক ওয়েভ। তারপরে কি বলছে? লেটস সে দ্য ভেলোসিটি অফ ওয়ান অফ দ্য পিকস অফ দ্য ওয়েভ। On the other hand, group velocity refers to a group composed of waves within a frequency band del W. Group velocity is the velocity with which the entire group of waves would travel. এখন আপনারা বলেন ফ্রিকোয়েন্সি ব্যান্ড বুঝেন কিনা? ম্যাম ব্যান্ডওয়াইড ওইটা বোঝাচ্ছেন না? ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যান্ড বলতে উইডথের সাথে ব্যান্ডের মিল আছে, বলেন। ব্যান্ড উইথ বা ব্যান্ড অনেক সময় একই অর্থেও বোঝানো হয়। কে বলবে ব্যান্ড উইথ বা ব্যান্ড মানে কি? ম্যাডাম ব্যান্ডউইথ তো বলতে বুঝি ম্যাডাম রাস্তা, মানে এটা আসলে কতটুকু মানে হ্যালো হ্যাঁ বলেন। ম্যাডাম ব্যান্ডউইথ বলতে বোঝায় ম্যাডাম মানে সিগন্যাল চলাচলের রাস্তা সেটা কতটুকু চওড়া বা প্রশস্ত, এটা মিন করে ব্যান্ডউইথ দ্বারা। আচ্ছা, ব্যান্ড উইথ মানে চওড়া বা মানে প্রশস্ত, এটা মিন ব্যান্ড করে? আচ্ছা, ব্যান্ডওয়াইড বলতে বোঝাচ্ছে ম্যাম ম্যাডাম একটা নির্দিষ্ট পোর্শনকে বোঝানো হচ্ছে। রাইট। আপার হ্যাঁ, লোয়ার, যেমন একটা অংশ, যে কোনো একটা সিগন্যালের যে কোনো একটা একটা রেঞ্জ। অংশ নিয়ে যখন আমরা হ্যাঁ, ভাববো তখন সেটা ব্যান্ডওয়াইড বলে। আর যদি আচ্ছা টোটাল সিস্টেমটার কথা চিন্তা করেন সেটা একটা ব্যান্ড। আচ্ছা ঠিক আছে। তো বেশি থাকে আরাফাত, তো সিগন্যাল। আরাফাত যেটা, হ্যালো হ্যাঁ নুরুল ইসলাম বলেন। ম্যাডাম আমরা তো বুঝি ম্যাডাম ব্যান্ডউইথ বেশি থাকলে সিগন্যালটা বেশি স্পিডে পাস হয়। এটার মিনিং আছে তো একটা, ব্যান্ডউইথ বেশি থাকার মানে বেশি স্পিডে পার হয় কেন? ব্যান্ডউইথের তো একটা নির্দিষ্ট মিনিং আছে, ম্যাডাম যে নির্দিষ্ট এটা মিনিংটা চওড়া বা প্রশস্ত আসলে আপনারটাও ভুল না, ঠিক আছে নুরুল ইসলাম, চওড়া বা চলাচলের প্রশস্ত রাস্তা ম্যাম। চলাচলের রাস্তা না, কিন্তু এটা এটা চলাচলের রাস্তা না নুরুল ইসলাম। আপনি যেটা বলছেন চওড়া বা প্রশস্ত, সেটা একদিক দিয়ে ঠিক আছে, কিন্তু মানে রাস্তা না এটা। ব্যান্ডউইথটা হচ্ছে আপনাদের একটা নির্দিষ্ট রেঞ্জ বা বলা যেতে পারে নির্দিষ্ট কি অংশ। বলবো, অংশ। হ্যাঁ, বাংলায় অংশই বলে। তো রেঞ্জ কেন বলতেছি? একটা থাকে এই ব্যান্ডউইথের একটা থাকে লোয়ার পোর্শন, একটা থাকে হায়ার পোর্শন। এটার মিনিং হচ্ছে লোয়ার পোর্শন থেকে হায়ার পোর্শন পর্যন্ত কি হবে, এটা ট্রান্সমিট করতে বা ইউজ করা সম্ভব, ঠিক আছে। তো এখন যদি আমি ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথের কথা বলি বা ফ্রিকোয়েন্সি ব্যান্ডের কথা বলি, তাহলে হচ্ছে ফ্রিকোয়েন্সির একটা নির্দিষ্ট লিমিট থেকে একটা লোয়ার লিমিট থেকে আপার লিমিট পর্যন্ত কি করতে পারে, সম্ভব একটা ওয়েভের ক্ষেত্রে। যদি একটা ওয়েভকে কম্পোজ করি, মানে হচ্ছে যেমন ধরেন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, যে আমার কাছে দুইটা ওয়েভ আছে, ঠিক আছে। আর আমার কাছে ফ্রিকোয়েন্সি ব্যান্ড দেওয়া আছে 5 হার্টজ থেকে 10 হার্টজ, ঠিক আছে। আমার কাছে দুইটা ওয়েভ আছে, আমার কাছে ফ্রিকোয়েন্সি ব্যান্ড দেওয়া আছে 5 হার্টজ থেকে 10 হার্টজ। যেহেতু আমি বললাম একটা লোয়ার পোর্শন একটা হায়ার পোর্শন থাকে, এখানে লোয়ার পোর্শন হচ্ছে 5 আর হায়ার পোর্শন হচ্ছে 10। তার মানে আমি কি বুঝতেছি, যে আমি 5 থেকে 10 হার্টজের তাহলে মধ্যে আমাদের যে কোনো ব্যান্ডওয়াইড ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারবো। হ্যাঁ বলেন, কে ম্যাম, বলতে তাহলে বলেন। এখানে ব্যান্ডওয়াইড হবে না 5, সেটা বললাম। ব্যান্ড উইথ হবে 5, রাইট। ব্যান্ডওয়াইড তো আপনি 5। আচ্ছা 5 হ্যাঁ 5 হবে, ঠিক আছে।
তার মানে আমাদের এটা পার্থক্য, মানে হচ্ছে লোয়ার আর আপার পোর্শনের পার্থক্য, মানে আমাদের যদি মোর স্পেসিফিক্যালি বলি তাহলে হচ্ছে লোয়ার আর হায়ার পোর্শনের পার্থক্যটাই হচ্ছে ব্যান্ডউইথ। ঠিক আছে, আমাদের যে হায়ার ফ্রিকোয়েন্সি সেখান থেকে বিয়োগ করবো লোয়ার ফ্রিকোয়েন্সিকে, তাহলে আমরা সেটা ইউজ করে দুইটা ওয়েভকে আমি দুইটা ওইটুকুর মধ্যে, ঠিক আছে, 5 হার্জের মধ্যে বা যেটুকু আমি দিব লোয়ার আর হায়ারের পার্থক্য আর কি, হায়ারের ওইটুকুর মধ্যে যদি পাস করি তাহলে ওই দুইটা মিলায়ে আমি একটা কম্পোজিট সিগন্যাল পাবো। কেন কম্পোজিট সিগন্যাল পাবো? কারণ আমার কিন্তু একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড দেওয়া আছে, তাহলে আমি একের অধিক ওয়েভ ওটা দিয়ে পাস করাতে পারবো। আর রেজাল্টেন্ট ওয়েভটা তো হবে একের অধিক ওয়েভ থাকার জন্য, রেজাল্টেন্ট ওয়েভটা পাবো আমি ফ্রিকোয়েন্সি ব্যান্ড থাকলে। তাহলে ফ্রিকোয়েন্সি ব্যান্ড থাকলে আমি একটা রেজাল্টেন্ট ওয়েভ পাবো, আর সেই রেজাল্টেন্ট ওয়েভের যে ভেলোসিটি হবে সেটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি, তাই কি না? জি ম্যাম। বলেন তো আরাফাত, বলেন তো তাই কি না? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, এখন রিফাত আছেন? রিফাত কথা বলেন না কেন? জি ম্যাম, আছে ম্যাম। বুঝতেছেন? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, তাহলে হচ্ছে এখানে আরেকটা জিনিস, এখন আমি যেটা বললাম আপনাদের ডিসপারশন আর ডিস্টরশন দুইটা কিন্তু আলাদা জিনিস। এখন আমরা দেখবো যে নন ডিসপারসিভ আর ডিসপারসিভ মিডিয়ামে কি হবে। আমি আগে থেকেই বলে দিই, যদি নন ডিসপারসিভ মিডিয়াম হয়, নন ডিসপারসিভ মানে যেখানে কোনো কি বলে ডিসপারশন হচ্ছে না, তাহলে গ্রুপ ভেলোসিটি আর ফেজ ভেলোসিটি একই হবে। এটা আমি আগে কনক্লুশনটা বলে দিই, তারপরে ব্যাখ্যা করব। আর যদি ডিসপারসিভ মানে যেখানে ডিসপারশন হয় এমন কোনো মিডিয়াম হয়, তাহলে কিন্তু আমাদের রেজাল্টেন্ট ওয়েভ মানে ফেজ ভেলোসিটি গ্রুপ ভেলোসিটি আর আলাদা আলাদা ওয়েভ গুলার ফেজ ভেলোসিটি এক হবে না, আলাদা আলাদা হবে। কেন হবে এখন আমি বলি। আমাদের যে নন ডিসপারসিভ মিডিয়াম, ঠিক আছে, এখানে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, মানে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বলতে বোঝাচ্ছে যেখানকার ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা, একটা ওয়েভের 5 হইলো, একটা ওয়েভের 10 হইলো, আর একটা ওয়েভের মানে 15 হইলো, ঠিক আছে, এক একটার এক এক রকম। আমরা জানি যদি ফ্রিকোয়েন্সি আলাদা হয় তাহলে কি হয়, আমাদের কিন্তু স্পিডটা আলাদা হয়, ঠিক আছে। কিন্তু নন ডিসপারসিভ মিডিয়াম হলে, যেখানে কোনো ডিসপারশন নাই, যেখানে আপনার কোনো অ্যাটেনুয়েশন নাই, ঠিক আছে, যদি ডিসপারশন না থাকে তাইলে সেখানে আমাদের কি হবে, তাহলে আমাদের প্রত্যেকটা আলাদা ফ্রিকোয়েন্সির ওয়েভও আমাদের সেম স্পিডে যাবে। সেম স্পিডে কেন যাবে? কারণ সেখানে ওয়েভলেংথের ওপর কোনো কিছু ভ্যারি করছে না, ওয়েভলেংথটা সেখানে মুখ্য না। আমাদের ওয়েভলেংথটা যদি ভ্যারি করে সেটা তাহলে ডিসপারসিভ মিডিয়াম, ঠিক আছে। আমাদের যদি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির জন্য ওয়েভলেংথটা ভ্যারি না করে, ওয়েভলেংথ ভ্যারি না করে মানে স্পিডটা ভ্যারি না করে, তাহলে সবগুলা সিগন্যাল একই সময়ে যায় রিসিভারে পৌঁছাবে, তাহলে সেগুলোর ভ্যালু এক হবে। কিন্তু যদি মিডিয়ামটা ডিসপারসিভ হয় মানে কি বলে ফ্রিকোয়েন্সি চেঞ্জের জন্য আমরা যদি ওয়েভলেংথটা ডিফারেন্ট স্পিডে যায়, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমাদের ওয়েভের পুরো শেপই চেঞ্জ হয়ে যাবে। শেপ চেঞ্জ হয়ে যাবে মানে কি, এক একটা এক এক সময় পৌঁছাবে, ঠিক আছে। আমাদের ডিসপারশন বলতে ম্যাম, বোঝাচ্ছে, হ্যাঁ বলেন। হ্যাঁ আরাফাত ম্যাম বলেন। বললাম এমন কি কোনো সিস্টেম আছে যেখানে আপনার ডিস্টরশন বা ডিসপারশন এগুলা নাই, এমন কি কোনো সিস্টেম হয়? মানে আইডিয়াল না, প্র্যাকটিক্যালি হয় না, হয় না, আইডিয়াল জি হয়। জি আচ্ছা, এটা জাস্ট আইডিয়ালের ক্ষেত্রেই বলা হয়েছে, কারণ আমরা এমন কোনো মিডিয়াম পাই না যেখানে ডিসপারশন নাই বা ডিস্টরশন নাই বা অ্যাটেনুয়েশন নাই। এই জন্যই সব কমিউনিকেশন ইঞ্জিনিয়াররা যারা হচ্ছে মোবাইল কোম্পানিতে জব করে আর কি, তারা তো সারাদিন এগুলার পেছনে লাগে থাকে, বুঝছেন, এই আর কি। তো জি এটা জি গেল। এখন হচ্ছে আমি আবার ইয়েতে চলে যাচ্ছি, আবার পিডিএফ এ চলে যাচ্ছি, একটু দাঁড়ান। এটা দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমি আরেকটু পড়ায় দিই, হ্যাঁ পড়ায় দিয়ে আপনার অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, এখনো টাইম আছে। এখন এখানে হচ্ছে আমাদের কয়েকটা সংজ্ঞা দেওয়া আছে, একটা হচ্ছে ওয়েভলেংথের সংজ্ঞা, একটা হচ্ছে ফেজ ভেলোসিটি সংজ্ঞা, একটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি সংজ্ঞা। তো আমরা ওইগুলো আগে থেকে জাস্ট একটু কনসেপ্ট নিয়ে আসছি, এখানে আরেকটু ডিটেলস পড়ানো আছে। তার আগে আমি একটু আরেকটা জিনিসও দেখাই ফেলি, ওটা মনে হয় দেখানো হয়নি। এই সার্কিটটা দেখেন, এই সার্কিটটা, ঠিক আছে। এখানে দেখেন এটা হচ্ছে ইএস মানে সেন্ডিং ইন, মানে বোঝা যাচ্ছে এটা সেন্ডার, ঠিক আছে। আর এটা হচ্ছে বোঝা যাচ্ছে রিসিভার। কেন বোঝা যাচ্ছে রিসিভার? কারণ দেখেন একটা লোড কানেক্টেড আছে, ঠিক আছে। আর মাঝখানে দেখেন, মানে মোট কথা হচ্ছে সেন্ডার যদি এটা হয়, রিসিভার যদি এটা হয়, তাহলে মাঝখানের যে অংশটুকু সেটুকু হচ্ছে কি মিডিয়াম, মিডিয়াম অথবা
এই ভাষায় বলতে পারি ট্রান্সমিশন লাইন, মানে যার মধ্যে দিয়ে ট্রান্সমিট হবে আমাদের ওয়েভটা। তো এই ক্ষেত্রে আমাদের ট্রান্সমিশন লাইনটা দেখেন, যদি এটা সি হয়, ঠিক আছে, সি আর ডি এর মাঝখানে, ব্যাপারটা বুঝছেন? মানে পয়েন্ট দুইটা আমি জাস্ট বুঝা দিলাম, কারণ পয়েন্ট দুইটা পরে আবার বলবে। আর এই পয়েন্ট দুটার মধ্যে আমাদের দেওয়া আছে ওয়েভলেংথ ল্যামডা, ঠিক আছে? এই দুটো পয়েন্টের ডিসটেন্সটা হচ্ছে ল্যামডার ডিসটেন্স আছে, ধরলাম আর কি আমরা এখানে। এখানে উপরে জাস্ট একটু বলছে, একটু বল দিই, ইট ইজ সিন আর্লিয়ার দ্যাট দ্য কারেন্ট এন্ড ভোল্টেজ ডিক্রিজেস along the transmission line as electric wave propagates from the sending end towards the receiving end. এটার মিনিং কি? আরাফাত বলেন, এটার মিনিং কি? কেন এটা ডিক্রিজ হয়? এর কারণটা কি? ম্যাম ম্যাম ভোল্টেজটা মানে কেন ডিক্রিজ হয়? মানে রেজিস্ট্যান্সের কারণে ভোল্টেজটা ডিক্রিজ হইতেছে না, আমাদের তাই? সিস্টেমে তো একটা বাধা থাকে। ওটার জন্য ভোল্টেজ ডিক্রিজ হয় নাকি কারেন্ট ডিক্রিজ হয়? মানে কোনটা? না মানে ভোল্টেজটা ড্রপ হচ্ছে না। ভোল্টেজের স্ট্রেংথটা কেন আমাদের কমবে? আমি বলে দিচ্ছি এটা। এর আগের অঙ্কটাতেই তো করলেন, কেন কমে গেল ভোল্টেজ? কে বলতে পারবে? যে বলতে পারবে অ্যানসারটা দেন, আমি মার্কস দিয়ে দিব ক্লাস ইভালুয়েশনে। অ্যাটেনুয়েশন ম্যাম। রাইট, কে বললো এটা? আমি হলো ইলেকট্রিক্যাল সিস্টেমের কথা চিন্তা। ইলেকট্রিক্যাল সিস্টেম, আচ্ছা আরাফাত, ইলেকট্রিক্যাল সিস্টেমে কি অ্যাটেনুয়েশন নাই? একটা জিনিস হচ্ছে বুঝেন, ব্যাপারটা হচ্ছে এরকম যে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, কমিউনিকেশন তিনটাই কিন্তু কি রিলেটেড, ঠিক আছে? প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড। আপনার ইলেকট্রিক্যালের বেসিক জিনিস কি বলেন? বেসিক কি বলেন? ইলেকট্রিক্যাল যখন আপনি কারেন্ট, ভোল্টেজ আর রেজিস্ট্যান্স। রাইট, কারেন্ট, ভোল্টেজ আর এই তিনটা রেজিস্ট্যান্স, জিনিস, এই তিনটার মধ্যে কিন্তু মেন সম্পর্ক। এই তিনটাকে আমরা ভ্যারি করে করে বিভিন্ন জিনিস এস্টাবলিশ করি, ঠিক আছে, বা বিভিন্ন সূত্র উদ্ভাবন করি। হ্যাঁ হ্যাঁ জি তারপরে ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে কি? জি ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে কি? ইলেকট্রন, প্রোটন, ট্রানজিস্টর, ডায়োড, রাইট, ট্রানজিস্টর, ডায়োড আর রেকটিফায়ার। ডায়োড মানে রেকটিফায়ার আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে ডায়োড মেইনলি হচ্ছে ডায়োড আর ট্রানজিস্টর, ঠিক আছে? এই দুটা। এই ট্রানজিস্টরের ভাগ আছে অনেক, কিন্তু অত তো ভাগে বলবো না, কিন্তু এই দুটো হচ্ছে মেন। আর কমিউনিকেশনের ক্ষেত্রে মেন কি? এখনই আমি যে তিনটা কয়েকটা কথা বললাম, কমিউনিকেশনের মেন ফ্রিকোয়েন্সি, যেমন ম্যাম ক্যারিয়ার সিগন্যাল, ট্রান্সমিশন লাইন। মডুলেশন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্রিকোয়েন্সি আমাদের, ঠিক আছে? এই কমিউনিকেশনের ফ্রিকোয়েন্সিটা সো ইম্পর্টেন্ট। ফ্রিকোয়েন্সি আর ফ্রিকোয়েন্সির সাথে কানেক্টেড আছে কি? মডুলেশন প্লাস অ্যাটেনুয়েশন। মানে মডুলেশন করার সময় যেগুলো যেগুলো সমস্যা হয়, অ্যাটেনুয়েশন, তারপর ডিসটরশন আর ডিসপারশন, তিনটা। তাহলে সবগুলোর ক্ষেত্রেই কিন্তু আমাদের দেখবেন যে একটা না একটা কানেক্টেড থাকেই, মানে কোনো না কোনো ভাবে তিনটা একে অন্যের সাথে বিভিন্ন ভাবে কানেক্টেড থাকে। একটা সিগন্যাল যখন আমি পাঠাবো, ঠিক আছে, তখন হচ্ছে কি হবে, মাঝখানে আমাদের সমস্যা হতেই পারে। এই সমস্যাগুলো কেন হচ্ছে? এই ট্রান্সমিশন লাইন বলতে এখানে আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড পড়তেছি, তাই আমি মাঝখানের যে অংশটা সেটাকে মিডিয়াম না বলে ট্রান্সমিশন লাইন পড়তেছি। কিন্তু আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে হলে আমরা কি পড়তাম মিডিয়াম। বুঝছেন ব্যাপারটা এইরকম? আচ্ছা যাই হোক, তাহলে আমরা এটা পড়লাম যে ডিসটেন্সে বাড়ার সাথে সাথে আমাদের ভোল্টেজটা ডিক্রিজ হচ্ছে অ্যাটেনুয়েশনের জন্য, ঠিক আছে? এখানে তারপরে আমরা একটু নিচে যাচ্ছি। The current amplitude and phase decreases down the transmission line from the sending in. The voltage also varies similarly. মানে ফেজটা ডিক্রিজ হচ্ছে কেন বা অ্যান্টি ফেজ হচ্ছে কেন? ফেজ কনস্ট্যান্টের জন্য, তাই না? তারপর এখানে বলছে the distance between 2 points along the line at which currents or voltage differs by in phase by 2 pi radian is called wavelength. মানে এখানে কার বলছে, সংজ্ঞা দিচ্ছে ওয়েভলেংথের, ল্যামডার। ল্যামডার সংজ্ঞা আমরা বাংলায় কি জানি? বাংলায় কি জানি? তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য। এটা সংজ্ঞা পারি আমরা যে কোন দুটো পয়েন্টের মধ্যে, মানে বলেন ম্যাম এটা টাইম পিরিয়ড যেটা আমরা পড়ে আসছি, একটা ফুল টাইম পিরিয়ডের মধ্যে 360 ডিগ্রি, তাই না? একটা ওয়েভ শুরু থেকে। জি ম্যাম, একটা ওয়েভ শুরু থেকে বলেন, ব্যাখ্যা করেন। শুরু থেকে ম্যাম 0 ডিগ্রি থেকে মানে মানে 360 ডিগ্রি ম্যাম, যে কোনো ভাবেই হোক সে যদি 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত যেতে পারে, ওইটা কি একটা ওয়েভলেন্থ বলে? রাইট, একটা ফুল পিরিয়ড মানে হচ্ছে যে আমি একটা ছবি আঁকলাম জাস্ট বোঝানোর জন্য যে 0 থেকে শুরু হবে আবার 0তে এসেই শেষ হবে, তাই না? তার মানে হচ্ছে আমাদের হচ্ছে একটা ফুল পিরিয়ড।
এই ফুল পিরিয়ডের মধ্যে যেই ডিস্টেন্সটুকু পার করবে, রাইট? কারণ আমাদের ওয়েভলেংথ তো একটা ডিস্টেন্স, আমরা তো লেংথ দেখেই বুঝতে পারি যে একটা ওয়েভটা একটা লেংথ অতিক্রম করবে। ওয়েভলেংথ বলতে আমাদের যদি ভাঙ্গে বলি, আমাদের নির্দিষ্ট একটা ওয়েভ একটা ফুল সার্কেল বা ফুল পিরিয়ডে যেটুকু লেংথ অতিক্রম করবে সেটাই হচ্ছে ওয়েভলেংথ। ঠিক আছে, তো এটা সংজ্ঞাটা মনে রাখেন, এই সংজ্ঞাটা পরীক্ষাতে আসতে পারে। তারপরে বলছে ইট ক্যান অলসো বি ডিফাইন্ড অ্যাজ দ্য ডিস্টেন্স বিটুইন এনি টু পয়েন্ট এন্ড দ্য নেক্সট পয়েন্ট অ্যালং দ্য লাইন অ্যাট হুইচ দ্য কারেন্ট অর ভোল্টেজ ইজ ইন দ্য সেম ফেজ। বলতেছে যে আমরা কি করতে পারি, এটাও করতে পারি একটা ফুল ওয়েভের মধ্যে, এটা আরেকভাবে সংজ্ঞা দিতে পারে কি, যে একটা ডিস্টেন্স কার কার মধ্যে, যে কোনো একটা পয়েন্ট এবং তার পরের পয়েন্টের মধ্যে। কারণ আমাদের কিন্তু এই যে একটা ফুল ওয়েভলেংথ হলো, তারপরেও যদি একটা ফুল ওয়েভলেংথ হয় তাহলে পরপর দুইটার মধ্যেও কিন্তু 2π ডিস্টেন্সই দূরত্ব আছে। ঠিক আছে, এই আচ্ছা এখন বলছে সি আর ডি এর মধ্যে একটা ডিস্টেন্স দেখানো আছে। সি আর ডি মানে এই যে ছবিতে আঁকানো হয়েছে সি আর ডি, এই দুটার মধ্যকার ডিস্টেন্সটাই ওয়েভলেংথ ধরা হয়েছে। ঠিক আছে, আমরা ধরলাম যে এইটুকুর মধ্যে ডিস্টেন্স পার করলে আমরা ফুল সাইকেল কমপ্লিট হয়। ঠিক আছে, জাস্ট ছবি আঁকে বলা হয়েছে এটা। এখন এখান থেকে দেখেন ফেজ কনস্ট্যান্ট অফ দ্য লাইন বিটা is defined as radians per unit length of the line। মানে আমরা জানি বিটার ইয়েটা কি, রেডিয়ান্স পার ইউনিট লেংথ। মানে উপরে আমরা যে অঙ্কটা করছিলাম সেখানে ওর এককটা কত ছিল, রেডিয়ান পার কিলোমিটার। সো ইফ বিটা is defined as radian per kilometer, it indicates that there is a phase change of beta radians for a distance of 1 kilometer in the line। মানে এই লাইনটার মধ্যে প্রত্যেক 1 কিলোমিটার ডিস্টেন্স যাওয়ার জন্য ওয়েভটা যখন প্রত্যেক 1 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করবে তখনই তার একটা ফেজ চেঞ্জ হবে। যদি আমি বলি ধরেন এখানে একটা ওয়েভ যাচ্ছে, ঠিক আছে, এটা ধরলাম 1 কিলোমিটার, এটাও ধরলাম 1 কিলোমিটার। আগে ওয়েভটা ধরেন যাচ্ছিল এইভাবে করে, ঠিক আছে, এইভাবে করে যাচ্ছে যাচ্ছে, যেই আমি পাইলাম একটা কি, একটা পয়েন্ট, তাই না? বুঝতেছেন 1 কিলোমিটার পয়েন্টটা, তখন আমি কি করবো, ফেজটা চেঞ্জ করে দিব। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, তারপর আবার 1 কিলোমিটার পয়েন্ট পেলাম, তাহলে আবার ফেজটা চেঞ্জ করে দিচ্ছি। বুঝতে পারছেন? ফেজ কনস্ট্যান্ট বলতে তো এটাই বুঝাইছিলাম যে যখন আমাদের সেন্ডিং ইন থেকে রিসিভিং ইনে যাবে তখন হচ্ছে আমাদের ফেজটা বিভিন্ন সময় নির্দিষ্ট স্পেসিফিক সময় চেঞ্জ হবে, তাই না? তো আমাদের এখানে যদি বলে যে আমাদের ফেজের যে এককটা দিছিল ফেজ কনস্ট্যান্টের, যে রেডিয়ান পার কিলোমিটার, ওই যে একটু আগে পড়লেন, এটার মিনিং কি, প্রত্যেক কিলোমিটারে কত ফেজ কনস্ট্যান্টের ভ্যালুটা হবে, কত রেডিয়ান, তাই না? তো প্রত্যেক কিলোমিটার যদি আমি এখানে যদি পার কিলোমিটারে ধরি তাহলে এটা বুঝাবে যে প্রত্যেকটা কিলোমিটারে 1 কিলোমিটার গেলেই আমাদের ফেজটা চেঞ্জ হবে বিটা পরিমাণ। ঠিক আছে, বিটা ধরলাম একটা অ্যাঙ্গেল, এখানে ধরলাম এই অ্যাঙ্গেলটা কত হবে বলেন তো, অ্যাঙ্গেলটা কত হবে এখানে, উপরেরটার সাথে নিচেরটার অ্যাঙ্গেল কত? তামিম ইসলাম রিফাত বলেন, কে পারবে? আমাদের যে ম্যাম কি বললেন? আমি এখানে বললাম যে হচ্ছে আমাদের যখন 1 কিলোমিটার, কোথায় গেল আমার কার্সরটা, এই যে এটা হচ্ছে 1 কিলোমিটার, এটা হচ্ছে 1 কিলোমিটার, এটা হচ্ছে 1 কিলোমিটার। তো আমাদের ফেজ কনস্ট্যান্টের ব্যাপারটা কি, যে প্রত্যেক কিলোমিটারে কতটুকু ফেজ চেঞ্জ হবে। তো আমাদের এক্ষেত্রে যে ফেজটা চেঞ্জ হচ্ছে সেটা কত ডিগ্রি বলতে পারবে কেউ? ম্যাম 45 ডিগ্রি। 180 ডিগ্রি। 180 ডিগ্রি। আবার বলেন, কে বললো? আর অপশন কে বললো? আচ্ছা আমি অপশন দিচ্ছি, অনেকেরটাই হয়তো বা ঠিক আছে, আরেকবার তো অপশন দিচ্ছি। 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 0 ডিগ্রি, 45 ডিগ্রি। ম্যাম 45 ডিগ্রি। কে বলছে 45 ডিগ্রি? আসাদ। আসাদ, আমাকে ব্যাখ্যা করতে হবে তাইলে, ব্যাখ্যা করেন। যে আমাকে বলবে তাকে আমাকে ব্যাখ্যা করতে হবে। ম্যাম আমি কিন্তু এখনো বুঝি নাই ম্যাম, মানে আপনি দুইটা মানে আমি এটার সাপেক্ষে বলছি, এই যে এটার সাপেক্ষে বলছি, এই লাইনটার সাপেক্ষে, মানে আমি ওই যে অঙ্কটা দেখালাম না, আচ্ছা উপরে আরেকবার যাচ্ছি, এখানে দেখেন আমি এখানে যে ফেজ কনস্ট্যান্টের ভ্যালু বলা আছে এত রেডিয়ান, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমি এখানে যদি বলি তাহলে প্রত্যেক কিলোমিটারে এত রেডিয়ান করে আমাদের ফেজ চেঞ্জ হচ্ছে, তাই কি না? হ্যাঁ, জি জি জি। তাহলে আমি ওখানে কি করছি, ওখানে আমি রেডিয়ানে না ধরলাম, আমি ডিগ্রিতে আঁকছি। এই যে এটা হচ্ছে একটা সেন্ডিং এন্ড, এটা, আর এখানে এটা ধরলাম একটা রিসিভিং এন্ড, ঠিক আছে? তার মধ্যে যখন ওয়েভ যাচ্ছে তখন এটা হচ্ছে প্রত্যেকটা 1 কিলোমিটার করে, এটা 1 কিলোমিটার, এটা 1 কিলোমিটার ধরলাম। রিসিভিং এন্ডটা সেন্ডিং এন্ড থেকে 3 কিলোমিটার দূরে আছে, তাহলে 3 বার ফেজ চেঞ্জ হবে আমার
এখান থেকে যখন 1 কিলোমিটার আছে তখন ফেজ চেঞ্জ হচ্ছে ধরলাম আমি কত ডিগ্রি বলেন, এটাই জিজ্ঞাসা করছি। ম্যাম 45 ডিগ্রিতে উঠেছে, কেননা উপরে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর তো 90 ডিগ্রি আছে ম্যাম, ওটার বরাবর ওইখান থেকে মিডল পয়েন্ট থেকে উঠেছে, তাই 45 ডিগ্রি নাকি? আরো বলেন, কে বলবেন? রিফাত বলেন, রিফাত বা নুরুল ইসলাম বা আরাফাত, কে বলবেন? আপনারা তো বলছেন অনেকেই। প্রশ্নটাই বুঝলাম না ভালো করে। আচ্ছা, কে বললো প্রশ্নটা বুঝলাম না? নুরুল ইসলাম বলছি। আচ্ছা নুরুল ইসলাম, আমি জি বলছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, যদি কোশ্চেনটা না বুঝেন আরেকটা ছবি আঁকছি আমি। আপনি কি উপরের অঙ্কটা রেফারেন্স দিয়ে তারপর ওয়েবটা আঁকতেছেন? হ্যাঁ, আমি উপরের অঙ্কটা রেফারেন্স দিয়ে, যে আমার ফেজ কনস্ট্যান্ট বলতে পার কিলোমিটারে ধরলাম আমি একটা নির্দিষ্ট ফেজ চেঞ্জ করতেছি, ঠিক আছে? আপনারা যদি এই অ্যাঙ্গেলটা বুঝেন, যে এই যে এখানে দেখেন একটা ফেজ চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে 1 কিলোমিটার, আগে এটার ফেজ ছিল এইরকম, ঠিক আছে, অ্যাঙ্গেলটা ছিল এরকম, এই 1 কিলোমিটার পরে তার ফেজটা চেঞ্জ হয়ে গেছে, তারপরে আবার এখানে ধরলাম হচ্ছে আসলো, এখানে আসে আবার এর ফেজ চেঞ্জ হয়ে গেছে, কারণ 1 কিলোমিটার করে যাওয়ার পর পর এর ফেজটা চেঞ্জ হচ্ছে। মানে ধরলাম আগের ফেজ ছিল 0 ডিগ্রি বা 90 ডিগ্রি, ঠিক আছে? যদি আমি বলি যে হচ্ছে আপনাদের ফেজ কনস্ট্যান্টের ভ্যালু 90 ডিগ্রি পার কিলোমিটার, তাহলে হবে এরকম যে প্রত্যেক কিলোমিটার যাইতে যাইতে এর 90 ডিগ্রি করে ফেজ চেঞ্জ হবে। এটা কি বুঝছেন আমি এখন যেটা বললাম? একটু বলেন তো। ম্যাম আপনি তো জিরো, আমি যদি উপরের ওয়েব মানে ওয়েব শেপটা দেখি আমরা, তাইলে প্রথম তো জিরো, তারপরে 1 কিলোমিটার পরে হবে ম্যাম এখানে 180 ডিগ্রি, তারপরে আসবে হলো 360 ডিগ্রি, এইভাবে তো আসবে। এইভাবেই তো আসবে, তো ঠিকই তাইলে তো আসছে। সেই ক্ষেত্রে যদি আপনি 1 কিলোমিটার হিসাব করেন, তাইলে তো ফেজ চেঞ্জ ও তো আবার জিরো, মানে ও তো তাইলে 180 ডিগ্রি অতিক্রম করলো। তো 180 ডিগ্রি অতিক্রম করলে কি হবে? আমি তো আপনাদেরকে একটা ভ্যালু দিয়ে দিব, একটা যদি ডিগ্রি বা রেডিয়ানের ভ্যালু দিই, যেটা আপনি, আচ্ছা আরাফাত যেটা বললো, এখন আমি আরাফাতের সাপেক্ষে একটা কথা বলছি। এখানে দেখেন, এটা আছে না, এই ভ্যালুটা, জি এই ভ্যালুটা আছে তো। আমি হচ্ছে এখন ধরেন এটার ভ্যালু জি। রেডিয়ানে না দিলে আমি ডিগ্রিতে দিলাম, আমি দিলাম 1 ডিগ্রি ও বা, আচ্ছা ম্যাম, হ্যাঁ ব্যাপারটা বলেন, হলো যে ম্যাম বুঝতে পারছি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। কি তো বলেন, আপনি কি বুঝতে বলতেছেন পারছেন? এই যে মাইনাস 160 ডিগ্রি, মানে এইটার কথা বলতেছেন যে আমার যে এই পরিমাণ দূরত্ব 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পরে ওই অবস্থানের ডিগ্রিটা রাইট, কত ডিগ্রি সেটা বলতেছেন? রাইট, হ্যাঁ আমি সেটাই এটা বুঝাইছি। আচ্ছা, হ্যাঁ, তাইলে তো মাইনাস, তাইলে তো নেগেটিভ দিকে আমার 160 ডিগ্রি হবে। রাইট, মানে মানে আমার আমরা 180। হচ্ছে 180টাকে আমরা নেগেটিভ ধরতেছি, আর যেটা যদি আমি আমার জি যেটা আমি নিচে ওয়েভটা আছে সেটা রেসপেক্টে বলি, তাইলে হচ্ছে দেখেন আমরা কি হচ্ছে, আমরা নিচেরটা কিন্তু মাইনাস, মানে হচ্ছে আমরা যে ফেজে পাঠাইছি, আমরা আসলে 180 বা 45 এরকম ডিগ্রি ধরবো না, আমরা ধরবো যে আমরা যে ফেজে পাঠাইছি তার অপোজিট ফেজ এটা, ঠিক আছে? তাহলে কি অপোজিট ফেজ হলে 180 ডিগ্রি, জি জি। তাহলে এটা আবার অপোজিট ফেজ, বুঝতে পারছেন? মানে আমাদের যে তাইলে ফেজে ম্যাম পাঠাচ্ছি, তাইলে হয় আমরা সে ফেজে পাবো অথবা আমরা তার অপোজিট ফেজে পাবো, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমরা তাইলে ম্যাম নির্দিষ্ট ডিস্টেন্সের সাথে তাইলে সাথে ম্যাম ভ্যারি করবে। বিষয়টা হ্যাঁ, কি হ্যাঁ বলেন। তাইলে কি বিষয়টা এমন ম্যাম যে যদি ম্যাম এমন হয় যে 1 কিলোমিটারের পরে যে মানে এটা তো 360 ডিগ্রি, তো হুম, যদি আপনি নেগেটিভ দিকে চিন্তা করেন, তাইলে প্রথম 180 ডিগ্রির পরে যে 180 ডিগ্রি আছে সেইটার ওইখানে গিয়ে 160 ডিগ্রি পর্যন্ত যাবে নেগেটিভ দিকে। হ্যাঁ, 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 ঠিকই আছে তো, এটাই তো আমি বোঝানোর চেষ্টা করলাম। এখন কি বুঝতে পারছেন? জি আচ্ছা হ্যাঁ। বাকিরা কি বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তাহলে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। আল্লাহ 30 বাজে গেছে তো, আমাকেও মনে করাই দেন না কেন? কথাগুলো ভালো লাগতেছে না আমি তাই